আজ আমার এসএসসি রেজাল্ট দিয়েছে, কিন্তু হাতে 3 বিষয়ে ফেইলের রেজাল্ট শিট। বাসায় যাওয়া যাবে না, এই নিয়ে 3বার ফেল করলাম। আমার সমবয়সীগুলা আমার সিনিয়র, আর ছোট ভাইগুলো আজ ক্লাসমেট। আমার লজ্জা শরম একটু কমই। পড়ালেখার প্রতি যেমন ছিলাম আমি খারাপ, খেলাধুলায় আমি ঠিক ততটাই ভালো। আমি একটা স্পোর্টিং ক্লাবে প্রতিদিন প্র্যাকটিস করি, এখানে সেখানে গিয়ে খেলাধুলা করি। বাসার সবাই বলে এই খেলাধুলা আমার লেখাপড়াটার 12টা বাজাইছে। নিধি আমাকে সবসময় সাপোর্ট দিয়েছে খেলাধুলায়। নিধি হলো আমার চাচাতো বোন, যে আমার থেকে 1 বছরের ছোট, কিন্তু সে এখন আমার সিনিয়র। আমি নিধিকে খুব ভালোবাসি, কিন্তু কখনো বলা হয়নি। আমিও জানি নিধিও আমাকে খুব ভালোবাসে, তাই তো সব সময় আমার বিপদে পাশে থেকেছে। যখন ক্রিকেট খেলে রাত করে বাসায় ফিরতাম, নিধি আস্তে করে বাসায় ঢোকার ব্যবস্থা করে দিত, আর খাবার দাবার আমার পড়ার টেবিলে দিয়ে যেত। সকালে যখন আব্বু আম্মু বলতো সারা রাত কই ছিলাম, তখন নিধি বলে দিত রুমেই ছিলাম। কিন্তু আজ যখন ফেইল করে বাসায় ঢুকলাম রাত 11টায়, ভেবেছিলাম সবাই ঘুমিয়ে থাকবে, কিন্তু না, সবাই অতি আগ্রহে জেগে আছে আমার মুখ থেকে রেজাল্ট জানার জন্য। আমি ভালো করেই জানি বাসার সবাই জেনে গেছে আমি ফেল করেছি। কি রে, রেজাল্ট কি? আব্বু ফেল। ঠাস ঠাস। আমি গালে হাত দিয়ে অপরাধীর মতো দাঁড়িয়ে আছি। তোর লজ্জা করে না? তোর ছোট নিধি তোর সিনিয়র হয়ে গেছে, আর কত ভালো ভালো রেজাল্ট করে। আমি চুপ করে দাঁড়িয়ে আছি, চোখ দিয়ে পানিও পড়ছে না। মনে হচ্ছে খুব পরিচিত ঘটনা হচ্ছে। অন্য সময় তো নিধি এসে বলতো এবার থেকে আসিফ ভালো করে লেখাপড়া করবে, ছেড়ে দেন বড় আব্বু। কিন্তু আজও দেখি নিধির মুখ কালো হয়ে আছে। মনে হয় মনে মনে বলছে আজ আমাকে অনেক মারা উচিত। এই খেলাধুলাই তোর লেখাপড়া নষ্ট করেছে, আজ থেকে তোর খেলা বন্ধ। বলেই আব্বু আমার সাধের ব্যাট ভাঙতে শুরু করছে। আব্বু, তুমি আমাকে যা ইচ্ছা করো, আমার ব্যাটটাকে ভেঙো না। আব্বুর কাছ থেকে ব্যাটটা কেড়ে নিতে গেলাম, কিন্তু আব্বু আমাকে ব্যাট আনতে যাওয়াতে উড়াধুরা ব্যাট দিয়ে পিটিয়েছে। আমার মুখে কথা বলা বন্ধ হয়ে গেছে, কান্না করার শক্তি পাচ্ছিলাম না। আব্বু আদেশ করছে নিধিকে যেন আপু বলে ডাকি। আজ আমার কিচ্ছু বলার ভাষা নাই। সারাদিন খাওয়া দাওয়া নাই, ঘরে খাওয়া বন্ধ বলে গেছে। পেটের ক্ষুধায় পেটে ইঁদুর দৌড়াচ্ছে, তার উপর এই মাইর। কোনো রকমে রুমে গেলাম। শরীরের ব্যথায় শুয়ে থাকতে পারছি না, কখন ঘুমিয়ে গেছি মনে নাই। মাঝরাতে কারো হাতে স্পর্শ পেয়ে ঘুম ভেঙে গেছে। চোখ খুলে দেখি নিধি তেল মালিশ করছে। নিধির চোখে পানি। কিরে নিধি, তুই এখানে? আপনি করে বলবি আর আপু করে ডাকবি। কি নিধি নিধি করছিস? বলবি নিধি আপু। নিধি কি সত্যিই রাগ করে আছে? তাহলে আমার কাছে কেন আইছে? সেটা তো আব্বু রাগের জন্য বলছে। আমি নিধিকে বললাম, বলছে। তোর লজ্জা করে না বারবার পরীক্ষায় ফেল করস? নিধি তুই কি রেগে আছিস? আগে তো তুমি করে বলতি, আজ তুই তুকারি করছিস, আমাকে আপু বলে ডাকতে বলছিস। তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? বললাম না নিধি আমাকে খুব ভালোবাসে? না রে পাগলি, তুই আছিস তো আমার পাশে, সব কষ্ট দূর হয়ে গেছে। তুমি বারবার কেন ফেল করো? এবার থেকে ভালো করে পড়বা, কথা দাও। নিধি আমার হাত তার হাতে রেখে বলল, নিধি আমি আর লেখাপড়া করব না রে, আমাকে দিয়ে হবে না। কি বললি? তাহলে সারা জীবন বড় আপু বলে ডাকবে, আর আমি তোর সাথে কথা বলবো না। নিধি কেটে যাওয়া অংশে তেল দিচ্ছিল, তবে একটু জোরেই চাপ পড়ছে। ও মাগো, নিধি তুই কি আমাকে মারতে আসছিস? কি? আমি আসলাম তোমার সেবা করতে, আর তুমি বলো মারতে আসছি? নিধি চলে যাচ্ছে রাগ করে। নিধি পেটে খুব ক্ষুধা, সারাদিন কিছু খাইনি, ব্যবস্থা করে দিতে পারবি প্লিজ? আগে বলবে তো। তুমি উঠে বসো, আমি খাবার নিয়ে আসছি। নিধি খাবার আনার জন্য গেল। আসলে নিধি মেয়েটা সবসময় আমার পাশে থেকেছে। আজ যদি নিধি না আসতো পেটের ক্ষুধায় মরে যেতাম। আর বাসার সবাই চায় আমার মতো অপদার্থ মরে যাক। নিধি খাবার নিয়ে আসছে। ধন্যবাদ নিধি। হয়েছে, এই নাও। আমি খেতে যাব, কিন্তু আমার ডান হাতে খুব ব্যথা করছে। আব্বু ব্যাট দিয়ে আঘাত করছে, হাত ফুলে আছে।
আমি খেতে পারছিলাম না, নিধির দিকে অসহায়ের মতো তাকিয়ে আছি। দাও, আমি খাইয়ে দিচ্ছি। মেয়েটাকে যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। মেয়েটা এত ভালোবাসে কেন আমাকে, আর এত বেশি বুঝেই বা কি করে নিধি আমাকে খাইয়ে দিচ্ছে। আমি খাচ্ছি আর নিধির দিকে তাকিয়ে আছি। এই মেয়ে যার বউ হবে সে ছেলের জীবন ধন্য। বউ তো আমারই হবে, কিন্তু নিধি তো ভাই হিসেবেও এসব করতে পারে। তাহলে কি না বলা কথাটা বলে দিব? খাওয়া শেষ। নিধি, তুই ছাড়া কেউ আমাকে ভালোবাসে না জানিস? তোমাকে সবাই ভালোবাসে, কিন্তু তোমার উপর সবার রাগ হয়েছে। ভালো হয়ে যাও, সবাই ভালোবাসবে। তুই তো এই খারাপটাকে ভালোবাসিস। হয়েছে। ব্যথার মলম লাগিয়ে দিচ্ছি, ঘুমিয়ে পড়ো। নিধি রুমের লাইট অফ করে চলে গেল। ঘুমিয়ে পড়লাম। খাওয়া শেষ করে সকালে ঘুম থেকে উঠতে পারছিলাম না শরীরের ব্যথায়। সকাল প্রায় 10টা। কোনো রকম উঠে দাঁড়িয়েছি। পায়েও খুব ব্যথা। খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে ফ্রেশ হয়ে রুমে শুয়ে আছি। আজ কেউ আসছে না, নিধিও না। মোবাইলটা খুঁজে পাচ্ছি না। কাল রাতে মায়ের চোটে মোবাইল কই পড়ে গেছে কে জানে। নিধিকে ডাক দেই। নিধি, ওই নিধি, কই তুই? আমার মোবাইলটা কোথায় দেখছিস? ওই অপদার্থ, তুই কাকে তুই তুকারি করছিস? নিধি তোর সিনিয়র, আপু বলে ডাকবি, নয়তো এ বাসা থেকে বের করে দিব। আম্মু, তুমিও? তুমি বলো সবাইকে দিয়ে কি সব কাজ হয়? কি হয় না? চাইলেই তো সব পারা যায়। নিধি আমার থেকে ছোট। আমি ফেল না করলে তো 1 ক্লাস উপরে থাকতাম। লজ্জা করে না তোর? এই নিয়ে 3বার ফেল করছোস, আর বলতে? আম্মু, আমি ক্রিকেটার হতে চাই, এটা আমি খুব ভালো করতে পারি। বাধা দিছে কে? হ্যাঁ, কিন্তু লেখাপড়া সবার আগে। আম্মু আমাকে বোঝাচ্ছে, কিন্তু মন তো বসে না। শোন আসিফ, তোর জন্য তোর বাবা আমাকে অনেক কথা শোনাচ্ছে। আমি শেষবারের মতো সুযোগ নিয়ে এসেছি, আর আমি কথা দিয়েছি তুই অনেক ভালো কিছু করবি। আম্মুর কথা শুনে নিজেকে অপরাধী মনে হলো। আম্মু কেন আমার জন্য কথা শুনবে? আচ্ছা আম্মু, নিধিকে দেখেছো? নিধি কলেজে গেছে। নিধি এবার ইন্টার 2য় বর্ষে। নিধি লেখাপড়ায় খুব ভালো আর দেখতে পরীর লাহান, কিন্তু নিধি সাজে না কোনো কারণ ছাড়া। এমনিতেই নিধিকে যেই দেখে সেই পছন্দ করে ফেলে, আর সেজে গুজে আসলে তো চোখ নামানো যায় না। নিধি খুব ভালো গান গায়, যার গানে বাসার সবাই মুগ্ধ। আমাদের পরিবারের চাচা, আব্বু, আম্মু সবাই নিধিকে খুব পছন্দ করে। নিধি হলো সকলের চোখের মণি, আর আমি হলাম সবার চোখের বিষ। আসলে প্রথমবার যখন ফেল করি সবাই বলেছে ব্যাপার না, পরের বার ভালো হবে। লাস্ট 2 বছর আমার জীবন উঠতে বসতে শুধু অপমানিত হয়ে যাচ্ছে। নিধির আম্মু মারা গেছে সেই ছোটবেলায়, যখন নিধি ক্লাস 5-এ পড়ে। আর নিধির আব্বু ব্যবসার কাজে দেশের বাইরে থাকতে হয়, তাই নিধি আমাদের সাথেই থাকে। আম্মু নিধিকে খুব ভালোবাসে, নিজের মেয়ের মতো। নিধি আম্মুকে বড় আম্মু বলে ডাকে। আমাকেও আমার আব্বু এতটা ভালোবাসে না যতটা নিধিকে বাসে। কিন্তু আমার হিংসে হয় না, কারণ নিধিও যে আমাকে খুব ভালোবাসে আর আমিও। বাসার পরিবেশটা খুব ঠান্ডা হয়ে আছে। আম্মু রুমে খাবার দিয়ে গেছে, খেয়ে ঘুমিয়ে রইলাম কিছুক্ষণ। নিজের মধ্যে কেমন রাগ চলে এসেছে, এবার ভালো করে লেখাপড়া করব। সোজা গিয়ে আব্বুকে বললাম, আব্বু, আপনি আমার এই অপদার্থ ছেলেকে আরেকবার সুযোগ দিয়ে দেখেন, সে অনেক ভালো করে লেখাপড়া করবে। নিজের মধ্যে এই রাগটা ধরে রাখিস বাবা। আব্বু আমার কথা শুনে মুচকি হেসে বলল। আব্বুর কথা শুনে মন ভালো হয়ে গেছে। নিধি দেখি খুব রাগী চেহারা নিয়ে বাসায় ঢুকছে। সোজা গিয়ে নিজের রুমে, আমিও পিছু নিলাম। নিধি, রেগে আছিস কেন? কি হয়েছে? কিছু না। আমি খুব বুঝতে পারছি কিছু একটা হয়েছে। তবে তোর কি টাকা হারিয়ে গেছে? নিধির প্রায় সময় টাকা হারিয়ে যায়, মানে আমি চুরি করি। নিধি ভালো করে জানে এই কাজ আমার, তাই আব্বুর কাছে এসে নালিশ করবে আর আমার সাথে রাগারাগি। কিন্তু আজ তো টাকা নেয়নি, আব্বুর কাছেও কিছু বলেনি। তাহলে কি অন্য ব্যাপার? আমাদের এলাকার গুন্ডা ছেলেটা আছে না, রাসেল, ওই গুন্ডা আমাকে উল্টাপাল্টা বলেছে। নিধির কথা শুনে মাথায় রক্ত উঠে গেল। তুই বস একটু। আমি ঘুরাতে ঘুরাতে রাসেলের কাছে গিয়ে দেখি বাইকে বসে আছে। বন্ধু বান্ধব সবগুলোর নিয়ে আসছি। গিয়ে কোনো কথা নাই, যতক্ষণ মন চায় ওধারা পিটাইছি। রাসেলের বাপে পুলিশ, তাই তার পাখা গজাইছে। রাস্তায় বসে মেয়েদের টিস করে। আজ নিধিকে করছে। রাসেলকে ধরে বেঁধে বাসার সামনে নিয়ে আসলাম। নিধি, এদিকে আয়, মাপ চা, বল আর কখনো এমন করবি না। মাফ করে দেন, আর হবে না। শুধু নিধি না, কাউকে টিস করবি না। যা শালা,
ছেড়ে দিছি। রাসেল টেরে পালাচ্ছে। আব্বু এসে আমাকে কষিয়ে চর মেরে দিল। তুই মারপিট করছিস? তুই না বলেছিলি ভালো হয়ে যাবি? আব্বু, এই ছেলেটা নিধির সাথে বেয়াদবি করেছে, বাজে কথা বলেছে। আব্বুকে বললাম। বাজে কথা বললে ওই ছেলের বাপ মাকে বলতি, পুলিশকে বলতি, বিচার হতো। তাই বলে মারপিট করবি? আব্বু, এই ছেলে শুধু নিধি না, এলাকার সব মেয়েদের বিরক্ত করে। এই ছেলের বাপ পুলিশ, তাই যা ইচ্ছা করে বেড়ায়, কেউ কিছু বলার সাহস পায় না। এই ছেলে যে মেয়েদের বিরক্ত করে তার কোনো প্রমাণ আছে তোর কাছে? এখন যদি পুলিশ নিয়ে আসে? আব্বু, কথাটা বলতে দেরি। রাসেল তার বাপকে নিয়ে হাজির। আমার ছেলেকে মেরেছে কে? আঙ্কেল, আমরা সবাই মেরেছি। কেন মেরেছ? রাসেল যেমন খারাপ, তার আব্বু তেমন ভালো, এলাকার সবাই জানে। আঙ্কেল হলো এলাকার সৎ পুলিশ অফিসার, কিন্তু নিজের ছেলেটা যে এত খারাপ হয়ে গেছে নিজেও জানে না। কারণ রাসেলের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য কেউ কিছু বলেনি, কিন্তু আজ যখন নিধির সাথে করেছে, আমি এটার ছাড় কোনো মতেই দিতে পারি না। আঙ্কেল, আপনার ছেলে রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের বিরক্ত করে, বাজে কথা বলে? না আব্বু, আমি এমন করিনি। আঙ্কেল, আপনি প্রমাণ চান তো? প্রমাণ দেখাতে পারি। কি প্রমাণ? এই যে নিধি, আমার চাচাতো বোন কলেজ থেকে বাসায় ফিরছিল, আপনার ছেলে বাজে কথা বলেছে। কি রে নিধি, বল। বিধি প্রথম থেকে সব খুলে বলছে, আর কয়েকটা মেয়েও এসেছে, ওরাও রাসেলের বিরুদ্ধে বলেছে। তুমি আমার ছেলের আসল ধরিয়ে দিয়েছ? পুলিশ আঙ্কেল আমার কাঁধে হাত রেখে বলল, আঙ্কেল আমিও সরি, আমার আসলে আপনাকে প্রথমে জানানো উচিত ছিল। আমার ছেলে বলে বলছি না, যাকে দেখবা মেয়েদের বিরক্ত করছে সোজা থানায় নিয়ে আসবা। আঙ্কেল, মানুষটা আসলেই অনেক ভালো। রাসেলকে নিয়ে চলে গেল। আব্বু কিছু না বলে বাসার ভিতরে ঢুকে গেছে, যে যার মতো চলে যেতে লাগলো। আমিও রুমে গিয়ে গা এলিয়ে বসে আছি। নিধি রুমে আসলো। কে বলেছিল মারামারি করতে? তোকে বাজে কথা বলছে, এমনি ছেড়ে দিব নাকি? পুলিশ আঙ্কেল ভালো দেখেই ঝামেলা বাঁধে নাই, নয়তো তোমাকে জেলে যেতে হতো। তোর জন্য জেলে যেতেও রাজি আছি। কেন? আমি তোমার কে হই? তুই আমার আমি তোর যা, তুইও আমার তাই। উত্তর শুনে নিধি খুশি হয়নি, বুঝতে পারছি। আচ্ছা, তুমি তো আমার বড় ভাই। নিধির মুখে কথা শুনে আমার মনটা খারাপ হয়ে গেল। মোবাইলটা দেখছিস আমার? আমার রুমেই আছে, দিয়ে যেতে মনে ছিল না। আচ্ছা দিয়ে যা। নিধি মোবাইল নিয়ে আসতে গেছে। এই নাও। মোবাইলটা হাতে দিয়ে আমি মোবাইলটা নিয়ে ভালোবাসার গল্প আইডিতে লগ ইন করলাম। লগ ইন করে দেখি নতুন আইডি, 1000-এর মতো রিকোয়েস্ট ঝুলে আছে। আমার আইডিটা গল্পের আইডি, যারা গল্প পড়তে ভালোবাসে তাদেরই বন্ধু বানাই। আর গল্পের জন্য রিকোয়েস্ট দিছে কিনা তার জন্য সবাইকে নক করার জন্য বলেছি, নয়তো শুধু শুধু ফ্রেন্ড বাড়িয়ে লাভ নাই। অনেকেই নক করে রাখছে, তাদেরকে অ্যাকসেপ্ট করলাম। নিধি, একটা কথা বলবি? বলো। তুই আমার এত খেয়াল রাখিস কেন, আর এত ভালো কেন বাসিস? এটা আমার ব্যাপার, তোমার ইচ্ছে হলে তুমিও ভালোবাসো। আর ভাই বোনের মধ্যে ভালোবাসা থাকেই। আচ্ছা যা, আমি ঘুমাবো। নিধি কিছু না বলে চলে যেতে লাগলো। আমি আবার গল্প লেখা শুরু করে দিছি। আইডিটা সিক্রেট, তাই নিধি জানে না। এই আইডিতে নিধিকেই নিয়ে গল্প লিখে যাচ্ছি। রাত তখন 9টা হবে। ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। বড় আপু পর্ব 3। আইডিটার সিক্রেট, তাই নিধি জানে না। এই আইডিতে নিধিকেই নিয়ে গল্প লিখে যাচ্ছি। রাত তখন 9টা হবে। ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। হঠাৎ নিধির মেসেজ আমার নতুন আইডিতে। গল্পটা কেমন পরিচিত মনে হচ্ছে? হেইরে ধরা পড়ে গেলাম না তো? গল্প মানুষের জীবন থেকে নেওয়া, মিলে যেতেই পারে। না না, গল্পের সাথে মেয়েটা আমার চরিত্রের সাথে মিলে যাচ্ছে, আবার নামটাও। নিধি ধরা তো পড়ে গেছি, সিন করে রিপ্লে দিচ্ছি না। আবার ছেলেকেও খুব পরিচিত মনে হচ্ছে, এটা আসিফের চরিত্র। গল্পটা আমার বন্ধুকে নিয়ে লেখা, রিপ্লে দিলাম, মনে হয় কাজ হইছে। এবার চিনতে সমস্যা হবে। ও নিধি আমার রুমে আসার আগে আইডি লগ আউট করে অন্য আইডি লগ ইন করে ফেলেছি। তোমার ফোনটা দাও তো। নিধি আমার মোবাইল চাচ্ছে কেন হঠাৎ, যেন কিচ্ছুই জানি না। দাও, কাজ আছে। মোবাইলটা হাতে নিয়ে কিছুক্ষণ দেখে ফেরত দিয়ে দিল। কি রে, কি হয়েছে? এই গল্পটা পড়ে তো দেখো, তোমাকে আমাকে নিয়ে কি সব লিখেছে। আমার আইডি আমাকে দেখালো, তাই তো। কে এটা, তুই চিনিস? কিছুক্ষণ পরে বললাম। না। ও আচ্ছা, কথা বলে দেখ, পরিচয় পাস কিনা। নিধি চলে গেল। আমি আর লগ ইন হয়নি। খুব সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়তে গেলাম। বাসার সবাই তো অবাক, যে ছেলে 10টার আগে উঠে না সে ফজর নামাজ পড়তে গেছে। আজ দেখি সবাই আমাকে ভালোবাসতে শুরু করছে, এলাকার মুরব্বীরাও।
যারা আমাকে ফেল নিয়ে অপমান করত। তাদের ছেলেরা এটা করছে ওটা করছে, আমার সামনে পড়লেই বলতো। সকালে নাস্তা করে বসে বসে ফ্রি ফায়ার খেলছি, হঠাৎ নিধির ডাক। ভাইয়া চলো, কিছু কেনাকাটা আছে। যাব না। ভাইয়া ডাক শুনলেই মন খারাপ হয়ে যায়। কেন যাবে না? তোর সাথে গেলে সবাই আমাকে রাগাবে, বলবে আপুর সাথে কোথায় যাচ্ছি। সেটা আমি দেখে নিব, চলো। নিধি আমার হাত ধরে টেনে নিয়ে গেল। কেনাকাটা শেষ করে বাসায় চলে আসলাম। এবার খুব ভালো করে লেখাপড়া করতে থাকি। নিধি আমাকে সবকিছুতে হেল্প করে যাচ্ছে। আমার পরিবর্তন দেখে সবাই খুশি। এদিক দিয়ে ক্রিকেট খেলাটা দিন দিন কমে যাচ্ছে। আমার একার না, সবার খুশির জন্য লেখাপড়া করছি। পরীক্ষা দিয়ে যে সময়টা ফ্রি পেয়েছি, আবার স্পোর্টিং ক্লাবে প্র্যাকটিস শুরু করে দিছি। বলতে পারেন ক্রিকেট খেলাই আমার লাইফ। এখন আর কেউ বাধা দিচ্ছে না। পড়ার সময় পড়া, খেলার সময় খেলা। নিধিও এইচএসসি পরীক্ষা শেষ করে ফেলছে। আজ আমার রেজাল্ট দিবে, কিছুটা ভয়ে আছি। এবার ফেল করলে 4 বার আর মুখ দেখানো যাবে না। অন্যবারের মতো বাসা থেকে বের হইনি। আজ ঘুমিয়ে আছি। নিধি আমাকে জড়িয়ে ধরে। এই ছাড় ছাড়, কি করছিস? কি হয়েছে, চিল্লাস কেন? নিধিকে সরিয়ে দিয়ে ভেবাচাকা হয়ে বসে পড়লাম। ভাইয়া তুমি পাশ করছো, তাও খুব ভালো করে। 4 বার পরীক্ষা দিয়ে পাশ করছি। ওকে, বাচ্চা পোলাপাইনও 4 বার পরীক্ষা দেওয়া লাগে না। আসলে এতবার পরীক্ষা দিয়ে পাশ করছি, তাই মনে তেমন আনন্দ খুঁজে পাচ্ছি না। তবে একটু অন্যরকম লাগছে। আমি কলেজে উঠতে পারছি অবশেষে। বড় আব্বু কিন্তু বেশ খুশি আজ। ভালো। তুই কেমন খুশি? আমি তো সবচেয়ে বেশি খুশি। খুশি হলে কি দিবি, দিয়ে যা। নিধি হঠাৎই আমার মুখের কাছে নিধির মুখ নিয়ে এসেছে। কি করছিস নিধি? তোমার উপহার দিচ্ছি। আমার গালে ছোট্ট একটা কিস করে পালাই গেছে। এটা কি হলো? নিধির এমন ব্যবহার অবাক করে দিল। আব্বু আমাকে শহরে পাঠিয়ে দিবে ঠিক করছে। শহরে মামার ওইখানে থাকবো। শহরে একটা কলেজে ভর্তি হলাম, যেটা মামার বাসা থেকে যেতে মাত্র 5 মিনিট লাগে। ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, শহরে চলে যাব শুনে নিধির মুখটা কালো করে আছে। মন ভালো নেই হয়তো। আমাকে দেখলে জোর করে হাসে ঠিকই, কিন্তু মনে যে কষ্ট সেটা ভালো করেই বুঝতে পারছি। আমারও খুব খারাপ লাগছে নিধির জন্য, কিন্তু এলাকাতে থাকা সম্ভব না। 4 বারে পাস এলাকার সবাই জানে, তাই আমার ইচ্ছে ছিল শহরে যাওয়াতে। এখনই রওনা দিব ঢাকার উদ্দেশ্যে। নিধিকে খুঁজে পাচ্ছিলাম না, খুঁজতে ছাদে গেলাম। নিধি ছাদের এক কোণে আনমনে আকাশের দিকে তাকিয়ে আছে, বারবার চোখ মুছছে। তাহলে কি নিধি কান্না করছে? ভাইয়া বলো। নিধি, কাঁদছিস কেন পাগলি? শহরে গিয়ে আমাকে ভুলে যাবে না তো? না রে পাগলি, তোকে কখনো ভোলা যাবে? তুই তো আমার রক্তের সাথে মিশে গেছিস। আমার চোখ ভিজে গেছে প্রায়। তুমি আমাকে ফোন দিবা, মেসেজ করবা। দিব। তোর রেজাল্ট কেমন হয়েছে জানাস কিন্তু। নিধিকে ছেড়ে নিচে চলে আসছি, নিধিও আসছে। নিজের খেয়াল রেখো। তুইও রাখিস। আম্মু আব্বুকে সালাম করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসে বসে আছি, পাশের সিটটা খালি পড়ে আছে। আনমনে নিধিকে ভাবছি। নিধির ভালোবাসা খুব মনে পড়ছে। হঠাৎ করে কোথায় থেকে যেন 3-4 জন মেয়ে বাসে এসে পড়ল। বাসে 3টা সিট ফাঁকা ছিল, আমার পাশেরটা আর পেছনে 2টা। পেছনে 2 জন, আমার পাশে একজন বসে পড়ছে। মেয়েগুলোর মধ্যে যে সবচেয়ে সুন্দরী মেয়েটা, সেই মেয়েটাই পাশে বসেছিল। দেখেই বোঝা যাচ্ছে খুব স্মার্ট। তাদের বকবকানি চলছে। গাড়ি যত এগোচ্ছে ঢাকার দিকে, তাদের বকবকানির পরিমাণও বেড়ে চলছে। আমি নিথর হয়ে কানে হেডফোন লাগিয়ে চোখ বন্ধ করে গান শুনছি। হঠাৎ হেডফোনটা কে যেন খুলে ফেলছে। এ তো পাশের স্মার্ট মেয়েটা। কি ব্যাপার? তোমাকে কখন থেকে ডাকছি, তুমি শুনছো না কেন? আমি কিছু না বলে আবার কানে হেডফোন গুজিয়ে দিলাম। এবার দেখি রেগে মেগে হেডফোনটা আবার খুলে ফেলছে। আমি দেখতে পুরো কিউটের ডিব্বা, শুধু লেখাপড়ার জন্য পিছিয়ে। এলাকায় যতটা প্রেম করছি, পরে দেখা গেছে প্রেমিকা আমার সিনিয়র। ভাব দেখাচ্ছ খুব। ভাব দেখাবো কেন? আর আপনি আমাকে তুমি তুমি করছেন কেন? অপরিচিত লোকদের সাথে কিভাবে কথা বলতে হয় জানেন না? কথাগুলো বিরক্তি নিয়ে বললাম। ভাব দেখাচ্ছ? ভাব দেখাবো কেন? সুন্দরভাবে উত্তর দিলাম। তাহলে এত ডাকছি কিন্তু কোনো রেসপন্স করছো না কেন? যে মেয়ে অপরিচিত কারোর সাথে কিভাবে কথা বলতে হয় তাও জানে না, তার সাথে কিসের কথা? চিনে না, জানে না, তুমি তুমি করছে। সরি, আপনি কোথায় যাচ্ছেন? মেয়েটি নিজের ভুল বুঝতে পারছি, বলার প্রয়োজন মনে করি না। আমাকে গান শুনতে দেন। কানে হেডফোন লাগিয়ে নিলাম। শুনছি শহরের মেয়েরা ধান্দাবাজ হয়। এই আপনার সমস্যা কি? মেয়েটা আবার হেডফোন খুলে বলল, আপনার সমস্যা কি? জীবনে কখনো এমন কিউট ছেলে দেখেন নাই?
শুধু শুধু বিরক্ত করছেন কেন? রেগে মেগে বললাম, আমি চাই না শহরের মেয়েদের পাল্লায় পড়তে। কি এত বড় কথা? তোর কপাল ভালো, মাইশা তোর সাথে কথা বলতে চেয়েছে। পেছন থেকে একটা মেয়ে বলে উঠল, তাহলে মেয়েটির নাম মাইশা। আমার পাশে বসা মেয়েটি মানে মাইশার মুখ লাল হয়ে গেছে আমার অপমানের কারণে। কেন? আমরা ছেলেরা যখন কোনো মেয়েদের কোনো কিছু জিজ্ঞাসা করতে চাই, কথাটা ভালো খারাপ না জেনেই আপনারা মেয়েরা বিরক্ত হতে পারলে আমি কেন পারবো না? নাকি আমার মতো সুন্দর ছেলে দেখে নাই কখনো? পেছনে থাকা মেয়েটাকে বললাম, চুপ করেন প্লিজ। জায়গা মতো লাগছে। বাসের সব লোক চেয়ে আছে, আমি তো চুপ করে আছি। আপনারাই তো কথা বলতে আসছেন। আমি এত ঝগড়াটে না, কিন্তু আজ কেন এমন করছি নিজেও জানি না। তুই চুপ করবি? মুখে যা আসছে বলে যাচ্ছিস। চিনিস আমি কে? কি করতে পারি আমি তোর? আপনাকে চেনার দরকার মনে করি না। এইসব লুচ্চামি ছাড়েন, লোকে খারাপ বলবে। মাইশার চেহারা দেখার মতো হয়েছে। কি বললি? মেয়েটি আমাকে চড় মেরে দিল। আপনি আমার গায়ে হাত তুলছেন কোন সাহসে? গাড়িতে কি কোনো সাহসী পুরুষ নাই আমার মতো অসহায়কে এই ডাইনির হাত থেকে রক্ষা করবে? একটু জোরে বললাম। এমনি চরের পর আমাদের কাহিনী দেখে যাচ্ছে সবাই, কিন্তু কেউ কিছু বলছে না। তোর সাথে ভালো ব্যবহার করছি, ভালো লাগে নাই তোর? এবার দেখবি মাইশা কি জিনিস। আগে ঢাকা চল। মেয়েটি আমাকে থ্রেট দিচ্ছে। কি আপনি আমাকে কিডন্যাপ করে নিয়ে যাবেন, তারপর উল্টাপাল্টা কাজ করবেন? বাসায় বাপ ভাই থাকলে হয়তো এমন চিন্তা করতে পারতেন না। আমি খুব অতিরিক্ত বলে যাচ্ছি। মেয়েদের গায়ে হাত তোলা যাবে না, কথার ছুরি মারতে হবে। তুই তো দেখি যা ইচ্ছা বলে যাচ্ছিস, একটু পর চিন্তাও করতে পারবি না তোর সাথে কি কি হতে যাচ্ছে। আপনাদের লজ্জা করে না এইসব বলতে? কি সব বলছিস? সব টের পাবি। মাইশা মোবাইলটা হাতে নিয়ে কাকে যেন আসতে বলল, তাও একটা মেয়ে কণ্ঠ শোনা গেল। আমি এসব ভয় করি না, বাস থামলেই ভাগমু। আর আজ যেই ডোজ দিছি কয়েক মাস বলতে পারবো না। গাড়ি থেমে গেছে কিন্তু নামতে পারছি না। মেয়েগুলো আমাকে যেতে দিচ্ছে না। কি আর করার, যা হবার হবে। মামা তো বোন নীলা আপু আমাকে নিতে আসবে বলছিল। ফোন দেই। হ্যালো আপু, কই তুমি? কয়েকটা মেয়ে আমাকে বাসের ভিতরে আটকে রেখেছে, আবার কাকে যেন আসতে বলেছে। কথা শেষ হওয়ার আগেই মোবাইলটা ছিনিয়ে নিয়েছে। বাসে আরো 5-7 জন ডানাকাটা পড়ে উঠছে, কিন্তু সবার হাতে লাঠি। এবার তো ভয় কলিজা শুকিয়ে গেছে। আপু আমি সরি, বুঝতে পারি নাই আপনি এত বড় গুন্ডা। আপনাকে দেখলে বোঝাই যায় না আপনি এত খারাপ টাইপের বে। দেখতে পুরো হুল পড়ি। যদি জানতাম আপনি গুন্ডা তাহলে এমন করতাম না। সত্যি। কেঁদে কেঁদে বললাম, আসলে অভিনয়। ওই শালারে হিট কর। মাইশা যার জন্য এত ঝামেলা, আমাকে মারতে যাবে এমন সময় নীলা আপু এন্ট্রি করেছে। ওই দাঁড়া। দৌড়ে এসে মেয়েগুলোরে সরিয়েছে। আপু আমাকে এই ডাইনিগুলো থেকে বাঁচাও। আপুর পেছনে গিয়ে দাঁড়ালাম। তোরা এখানে? নীলা আপু মেয়েগুলোকে বলল, নীলা আপু তুমি? সবগুলো যেন ভয়ে চুপসে গেছে। নীলা আপু তুমি এখানে? তোমরা আমার ভাইকে মারতে এসেছো? নীলা আপু মেয়েগুলোর উদ্দেশ্যে বলল, আপু আমরা তো জানতাম না এটা তোমার ভাই। তাই বলে একটা ছেলেকে এতজন মিলে মারতে হবে? বাসায় চলো। আপু আমাকে সেখান থেকে নিয়ে গেল। আপুর রিয়াকশনটা বুঝলাম না। আমাকে এভাবে মারতে যাচ্ছিল। আপু কই পুলিশ ডাকবে না, উল্টা আমাকে নিয়ে খুব শান্তভাবেই চলে আসলো। মেয়েগুলো কি আপুর বান্ধবী? তা তো হতে পারে না, কলেজের ছোট বোন। আপু আমাকে একটা রিকশায় নিয়ে যাচ্ছে। আপু মেয়েগুলোকে তুমি কিভাবে চিনো? আপুকে প্রশ্ন করলাম। আমরা একই মহল্লায় থাকি তাই। নীলা আপু বলল, ও আচ্ছা, তাই মেয়েগুলোকে কিছু বলো নাই? রাতে সব কথা শুনে বিচার হবে। আব্বু আম্মুকে কিন্তু কিছুই বলিস না। আচ্ছা ঠিক আছে। এখন মামার বাসার নিচে আছি। মামার বাসায় ঢুকেই দেখি মামা টিভিতে অধিক উত্তেজনার সাথে খেলা দেখছে। সাথে সাজিদ বসে আছে। আসিফ ভাইয়া কেমন আছো? সাজিদ আমাকে দেখে দৌড়ে আসলো। এই তো ভালো, তুই? আমি মামার কাছে গিয়ে, মামা ভালো কেমন আছি। আছেন? তুই কেমন আছিস? মামা আমাকে জড়িয়ে ধরে বলল, ভালো মামা। মামানি কই? তোর মামুনি তোর জন্য মজার মজার খাবার রান্না করেছে। আচ্ছা বল, আসতে কোনো সমস্যা হয়নি তো? কি মামা আমার কাঁধে হাত রেখে বলল, হইছে মানে? মামা আপনি জানেন একটুর জন্য বেঁচে আসছি। আপু আমার দিকে তাকালো, ইশারা দিল যেন না বলি। মামানিকে খুঁজতে রান্নাঘরে গেলাম।
মামানি আমাকে অনেক আদর করে, নিজের ছেলের মতো। আমার ছেলেটা এতক্ষণে আইছে, আসতে কোনো সমস্যা হয়নি তো বাবা? না মামানি, আপনি কেমন আছেন? ভালো। তুমি? ভালো। এই সাজিদ, আসিফ ভাইয়ার রুমটা দেখিয়ে দে তো। মামানি মামাতো ভাইটাকে বলছে, তারপর আমাকে একটা রুমে নিয়ে গেল। আগে থেকেই সব ফিটফাট করা, এখানে যে থাকতে হবে অনেক দিন, তাই রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। নিধিকে ফোন দেওয়ার জন্য মোবাইল খুঁজে পাচ্ছিলাম না। এ কি, মোবাইল গেল কই? মনে করার চেষ্টা করলাম, মাইশার পেছনে থাকা মেয়েটা মোবাইলটা নিয়ে গেছিল। তখন মনে ছিল না মোবাইলের কথা। নীলা আপুকে বলতে হবে। নীলা আপুকে খুঁজতে লাগলাম। নীলা আপু, একটু শুনেন। নীলা আপু খাবার টেবিল সাজাচ্ছে। আসিফ, সবকিছু ঠিকঠাক আছে তো? আপু, আমার মোবাইলটা ওই মেয়েগুলো কেড়ে নিয়েছিল। তখন বললি না কেন? মনে ছিল না। আচ্ছা দাঁড়া, ব্যবস্থা করছি। আপু কাকে যেন ফোন করলো। 10 মিনিটের মধ্যে মোবাইল হাজির। এতক্ষণ দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রুমে গিয়ে শুয়ে আছি। কখন ঘুমিয়ে গেছি মনে নাই। সন্ধ্যার দিকে ঘুম থেকে উঠে দেখি মোবাইলে 36টা কল। নিধির। হাই হাই, নিধির সাথে তো কথা বলা হয়নি। তাড়াতাড়ি করে ফোন দিলাম। এ কি, মোবাইলও দেখছি ব্যালেন্স নাই। কি করি? সাজিদকে নিয়ে বাসার নিচে গেলাম ব্যালেন্স নিতে। যাওয়ার পথে মাইশার সাথে সিঁড়ির মাঝখানে দেখা। মাইশা মানে বাসে যার সাথে ঝামেলা হয়েছিল। মাইশাকে দেখে দুষ্টু একটা হাসি দিলাম। মাইশা দেখি খুব রাগিয়ে একটা লোক নিয়ে উপরে উঠে গেছে। হয়তো অপমানগুলো এখনো মাইশার কানে বাজে। মারতে গিয়েও আমাকে মারতে পারে নাই। হা 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 হা। সাজিদ মেয়েটা কি এখানেই থাকে? ভাইয়া, মাইশাপুরা আমাদের উপরের তলাতে থাকে। সাজিদের কথা শুনে একটু ভয় লাগলো, কারণ যে কোনো সময় প্রতিশোধ নিতে পারে। রিচার্জ করে নিধিকে দিলাম ফোন। নিধি রিসিভ করে কথা বলছে না। হ্যালো নিধি, কি হলো? কথা বলো। তোমার সাথে কোনো কথা নাই, শহরে গিয়েই আমাকে ভুলে গেছো। নিধি অভিমানের সুরে বলল। কি বলছিস নিধি? আমি তো এসেই ফোন দিতাম, কিন্তু মনে ছিল না। তাহলে আমি যে এতগুলো কল দিলাম, তখন কোথায় ছিলে? খুব ক্লান্ত ছিলাম, তাই ঘুমিয়ে গেছিলাম। আচ্ছা, বড় আব্বু কত টেনশন করছিল ভালোভাবে গেছো কিনা। প্রথমে তোমাকে না পেয়ে মামাকে ফোন দেয়, তারপর জানতে পারি তুমি ঘুমিয়ে। তাহলে তুই ইচ্ছে করে ফোন দিসনি? কি বলো, আমিই তো দিলাম। আচ্ছা ঠিক আছে, আম্মুর কাছে দে। আম্মু আব্বুর সাথে কথা বলে রেখে দিলাম। বাসায় যাওয়ার পর নীলা আপুর ডাক। ছাদে চল। কেন আপু? চল, দেখবি। ছাদে গিয়ে দেখি সবগুলো মেয়ে ছাদে বসে আড্ডা দিচ্ছে। আমি ভয়ে থমকে দাঁড়াই। সবগুলো একসাথে কেন? মেয়েগুলোকে দেখে কলিজা শুকিয়ে যাওয়ার উপক্রম, কিন্তু নিজেকে সামলে নিলাম, কারণ পাশে যে নীলা আপু দাঁড়িয়ে। আয় এদিকে বস। নীলা আপু আমাকে বসতে বলল তাদের সাথে। আপু, মেয়েগুলোকে দেখলেই আমার ভয় করে, আমি নিচে যাই। আমি নীলা আপুকে বললাম, আমার ভাই মেয়েদের ভয় পাবে? ছি, ভয় নাই বস, আমি আছি তো। নীলা আপু আমাকে টেনে বসিয়ে দিল তার পাশে। মাইশা আমার দিকে তাকাচ্ছে, কিন্তু এমন ভাবে তাকাচ্ছে যেন কাঁচা খেয়ে ফেলবে। ওকে মাইশা, তাহলে তুমি বলো, আজ বাসে কি হয়েছিল? আসিফকে কেন মারতে যাচ্ছিলে? নীলা আপু মাইশাকে বলল, আপু শুনো, আমি বলি। না, আগে মাইশা বলো। আপু, আমি তিথি আর সাদিয়া নানুর বাসা থেকে ঢাকা ফিরছিলাম। আমি এই ছেলেটার সাথেই বসছিলাম। আমি ছেলেটাকে জিজ্ঞাসা করলাম, কোথায় যাচ্ছ? কিন্তু সে আমার কথার কোনো উত্তর দিচ্ছিল না। তাই আমি কানে দেওয়া হেডফোনটা টান মেরে খুলে ফেলি, কিন্তু ছেলেটা আমার সাথে সবার সামনে এমন খারাপ ব্যবহার করছে বলার মতো না। মাইশা এক টাকারে কথাগুলো বলে গেল। এতক্ষণ পর্যন্ত আসিফের তো কোনো দোষ নেই, উল্টো তুমি আসিফের কান থেকে হেডফোন খুলে ফেলেছো। তারপর বলো, কি খারাপ ব্যবহার করেছে? তারপর আপনার ভাই আমাকে বলে, জীবনে এত কিউট ছেলে দেখে নাই নাকি। কি কস, তোরে এই কথা বলেছে? কি ছেলে রে, তোর মতো মেয়েকেও পাত্তা দে নাই? শুধু তাই নয়, বলে আমি নাকি ব্যবহার শিখি নাই, ঘরে বাপ ভাই নাকি নাই, বিরক্ত করছি কেন।
মনে হয় মাইশার কোনো দোষ নেই যেভাবে বিচারগুলো দিচ্ছে। আচ্ছা, বুঝতে পারছি। মাইশা অপমান বোধ করেছে আসিফের কথাগুলোয়। আচ্ছা তাহলে আপু আমি বলবো? না থাক, আমি এখানে তোমাদের বিচার করানোর জন্য ডাকিনি। তোমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি ছিল। তাহলে আপু ডেকেছো কেন? আসিফ আমার ফুফাতো ভাই, তোমাদের কলেজেই ভর্তি হয়েছে। আমাদের বাসা থেকে লেখাপড়া করবে। তো তোমরা বন্ধু করে নাও। আপু আমি পারবো না। আমিও পারবো না। দুজন চুপ করো, যা বলছি তাই করবা। আরেকটা কথা, আসিফ যদি কোনো উল্টাপাল্টা করে আমাকে জানাবে। ঠিক আছে আপু। বুঝলাম না, সবাই মেনে নিলে মাইশা মেনে নেওয়ার কথা না, তার মানে বাজে মতলব আছে। তারপর আমাদের মধ্যে পরিচয় হলো। এখানে মাইশা, সাদিয়া, তিথি ছাড়া সবাই আমার সিনিয়র, তাই আপুর আদেশ তাদের আপু বলে ডাকতে হবে। আর মাইশা, তিথি, সাদিয়া আমার সাথেই পড়ে। পরিচয় শেষ করে নিচে এসে খেয়ে নিলাম। মামার সাথে আমার সম্পর্ক খুব ভালো, আর মামা জানে যে আমি ক্রিকেট কতটা ভালোবাসি। আসিফ, কাল ফজর নামাজ পড়বে আর আমরা এক জায়গায় যাব। কোথায় মামা? কাল গেলেই বুঝতে পারবি। মামানির সাথে পরিবার নিয়ে অনেক কথা হলো, কে কেমন আছে। নিধিকেও সবাই চিনে, নিধির কথাও জিজ্ঞাসা করছে। মামানির সাথে গল্প করে ঘুমাতে গেলাম। মামাতো ভাই সাজিদার আমি এক রুমে। নিধিকে একটা ফোন দিলাম। নিধির অনুপস্থিতি খুব ভালোভাবেই অনুভব করতে পারছি। নিধিকে তো আমি ভালোবাসি। ভালোবাসার মানুষকে ভুলে থাকাটা, ছেড়ে থাকাটা খুব কষ্টে। যার জীবনে ভালোবাসা আছে সে বুঝবে। রাত তখন 9টা বাজে। এই সময় নিধি টিভি দেখবে। হ্যালো ভাইয়া, কেমন আছো? ভালো, তুই কেমন আছিস? ভালো। তুমি কি করছো এখন? শুয়ে আছি, তুই? এই তো টিভি দেখছি। আচ্ছা ভালো থাকিস, বাই, রাখছি। ভাইয়া খাওয়া হয়েছে? তোর? না, তোমার কথা খুব মনে পড়ছে। নিধির কথা শুনে খুব খারাপ লাগছে, কারণ আমারও তো নিধিকে খুব মনে পড়ছে। আমারও রে। আচ্ছা ভাইয়া, বড় আম্মু ডাকছে, পরে কথা হবে। নিধি ফোনটা রেখে দিল। নিধিরও আমাকে মনে পড়ছে, খুব জানতে ইচ্ছে করে বিধিও কি আমাকে ভালোবাসে। সাজিদ কি ফ্রি ফায়ার গেম খেলছে? এই খেলাটা আমিও ভালো পারি। আমরা দু ভাই অ্যাড হয়ে খেলতে লাগলাম। ভাইয়া তুমি এখন ক্রিকেট খেলো না? খেলি, কিন্তু তেমন ভাবে খেলা হয় না। তুই খেলিস? আমি একটা স্পোর্টিং ক্লাবে খেলা শিখি। খুব ভালো। তুমি চাইলে তো আমাদের ক্লাবে ভর্তি হতে পারো। আজই তো আসলাম, দেখা যাক। হঠাৎ নীলা আপুর আগমন। রাত তখন 11টা। আপু হয়তো পড়া শেষ করে আড্ডা দিতে আসছে। কিরে, তোরা এখনো ঘুমাসনি? না আপু, আসো আড্ডা দেই। কি আড্ডা দিবি এত রাতে? তোরা না ঘুমিয়ে মোবাইল টিপছিস? মোবাইলগুলো দে, সকালে নিয়ে যাবি। নীলা আপু মোবাইল নিয়ে গেল। ভেবেছি এখানে শাসন করার কেউ থাকবে না, মামা তো বন্ধুর মতোই, শাসনের প্রশ্নই ওঠে না। কিন্তু নীলা আপু তো দেখি শাসনের মাস্টার নিছে। কোনো মতে ঘুমিয়ে পড়লাম। খুব সকালে ফজরের নামাজ পড়ে মামার সাথে কোথাও যেন যাচ্ছি। এ কি, মামি আমাকে একটা স্পোর্টিং ক্লাবে নিয়ে এসেছে। মামা এখানে কেন নিয়ে এসেছেন? আমি অবাক হয়ে বললাম, আমি জানি তুই অনেক ভালো ক্রিকেট খেলিস, কিন্তু গ্রামে থেকে তোর প্রতিভা জাগ্রত করা যাবে না, তাই এখানে ভর্তি করব। মামা এখানে তো ক্রিকেট বল দিয়ে খেলে, আমি তো টেপ টেনিস খেলছি। সমস্যা নাই, কয়েকদিন খেললে ঠিক হয়ে যাবে। জানিস এখান থেকে অনেক ভালো প্লেয়ার ভালো ভালো জায়গায় চান্স পেয়েছে। আমিও একসময় এখানে খেলতাম। ও আচ্ছা। ক্লাবে ভর্তি হয়ে মনটা আনন্দে নেচে উঠছে। মামা আমাকে ক্রিকেটের সবগুলো সরঞ্জাম কিনে দিয়েছে। আমরা বাড়ি ফিরছি। মামা আমার স্বপ্নকে এত কাছে নিয়ে আসবে ভাবতেই পারি নাই। বাড়িতে তো কেউ চাইতোই না আমি ক্রিকেট খেলি। আজ কলেজেও যেতে হবে, ক্লাস শুরু 10টায়, কিন্তু বাসায় যেতে আমাদের 8টা বেজে গেছে। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কলেজ যাব, কিন্তু প্রথম দিন কে নিয়ে যাবে কলেজ তো চিনি না আমি। বাসায় আসার পর নীলাপুর রাগারাগি, কিন্তু মামার সাথে। আব্বু, তুমি এটা কি করলে? তুমি জানো না আসিফে ক্রিকেট খেলার জন্য লেখাপড়া 12টা বাজিয়েছে? আবার তুমি ক্লাবে ভর্তি করিয়ে ব্যাট প্যাড সবকিছু কিনে দিয়েছো? নীলাপু মামাকে বলছে, নীলা তুই জানিস মা, আসিফ অনেক ভালো খেলে, দেখবি সে ভালো কিছু করে দেখাবে। মামা তো একসময় খেলতো, হয়তো এটাই তার ভালোবাসা। ভর্তি করিয়েছো ভালো কথা, যদি লেখাপড়ার কোনো ক্ষতি হয় এসব ব্যাট প্যাড গ্লাভস সবকিছু পুড়িয়ে ফেলবো। নীলাপুর অনেক রাগ, যা বলে তাই করবে।
কাউকে এক চুল ছাড় দিবে না, ঠিক আছে আপু? আমি রাজি, আমি ভালোভাবে খেলাধুলা করব, পাশাপাশি লেখাপড়া চালিয়ে নিব। কি বললি? পড়াশোনা খেলাধুলার পাশাপাশি করবি? তোর খেলা বন্ধ। ভুল কিছু বলে ফেলছি মনে হয়। আপু আগুন হয়ে গেছে। ও সরি আপু, ভালোভাবে পড়াশোনা করব। আচ্ছা ঠিক আছে, ফ্রেশ হয়ে খেয়ে নে, কলেজ যেতে হবে। পাশাপাশি খেলাধুলা করব। আপুর কথা মতো ফ্রেশ হয়ে খেয়ে নিলাম। কলেজ যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আজ আমার কলেজের প্রথম দিন। কলেজ চিনি না, কিভাবে যাব আপুকে বলি গিয়ে? আপু, কলেজ তো চিনি না। মাইশাকে কল দিয়েছি, যাওয়ার সময় তোকে নিয়ে যাবে। আপুর কথা শুনে বুকটা কেঁপে উঠল ভয়ে। আপু মাইশার সাথে, মাইশা আজ ঠিক আমার প্রতিশোধ নিয়ে ছাড়বে। তুমি শুধু চিনিয়ে দিয়ে আসলেই হবে, মাইশার সাথে যাব না। আরে বোকা, মাইশা এত খারাপ মেয়ে না, তোরে কিছু করবে না দেখিস। আর কিছু করলে তো আমি আছি। আচ্ছা, আমার জন্য দোয়া কইরো যেন সহি সালামতে ফিরে আসতে পারি। এমন সময় মাইশার আগমন। নীলা আপু আসিফ কই, রেডি হইছে? মাইশার সুর এইভাবে পাল্টে গেল কেন? মনে হচ্ছে খুব আগ্রহের সাথে আসছে। কিছু তো সমস্যা আছেই। দেখলি মাইশা কেমন সব ভুলে তোকে নিতে এসেছে। আপু, অতিভক্তি চোরের লক্ষণ। আচ্ছা চলো আসিফ, দেরি হয়ে যাচ্ছে। আমি কিছু বলছি না, তাকিয়ে আছি নীলাপুর দিকে অসহায়ের মতো। ওই এখন কিন্তু আমরা পরিচিত, তুমি বলতে পারি। চলো নিচে, সাদিয়া তিথি অপেক্ষা করছে। আমি যেতে শুরু করলাম। আসিফ, নীলাপুর ডাক। তোর মোবাইলটা, কলেজে কোনো গন্ডগোল করিস না, ঠিক আছে? কাল রাতে মোবাইল নিয়েছিল, এখন দিছে। মাইশার সাথে যাচ্ছি, সাথে মোবাইলে তাকিয়ে দেখি, খুলে দেখি নিধির অনেকগুলো মেসেজগুলো সিন করে দেখলাম। লেখা আছে, সকাল থেকে ট্রাই করছি, মোবাইল বন্ধ কেন? ভাইয়া তুমি কি ভুলে গেছো? আরো কত কি। মেয়েটা মনে হয় আমায় ছাড়া থাকতে কষ্ট পাচ্ছে। ফোন দিয়ে দেখি রিং হচ্ছে। হ্যালো, কে? নিধিকে আমাকে চিনতে পারছে না নাকি? কিরে নিধি, ভাব নিচ্ছিস নাকি? তুমি বেঁচে আছো তাহলে? ভাবছি শহরে গিয়ে নিখোঁজ হয়ে গেছো। কেন রে? সকাল থেকে ট্রাই করছি কিন্তু কোনো খবর নেই, বাধ্য হয়ে মেসেজ দিলাম। আরে মোবাইলটা নীলা আপু রাতে নিয়ে গিয়েছিল, জানিস তো নীলা আপু কত রাগী। আচ্ছা, কলেজ যাচ্ছি, পরে কথা হবে। নিধির সাথে কথা বলে মনটা অনেক ফ্রেশ লাগছে। প্রথমে মাইশাদের সাথে যেতে অস্বস্তি লাগলেও এখন স্বস্তি লাগছে। কলেজে হেঁটেই যাচ্ছি, যেতে মাত্র 5 মিনিট লাগবে শুনছি, কিন্তু মাইশা, সাদিয়া, তিথি কেউ আমার সাথে কিছু বলছে না। নিজেদের মতো কথা বলে যাচ্ছে, মনে হচ্ছে আমাকে চিনে না। আমি মাইশাকে ডাক দিলাম। ওরা কিছুটা গতি কমিয়ে আমার বরাবর হয়েছে। কি বলেন? আর আপনি আমার নাম জানলেন কি করে? বুঝছি, মাইশা যেভাবে হোক প্রতিশোধ নিয়ে নিবে, তাই ভুল স্বীকার করা ভালো। মাইশা, কালকে বাসের ঘটনার জন্য আমি সরি। আসলে আমি তোমাদের ভয় পেয়েছি। তোমরা যদি খারাপ মেয়ে হও তাই ভেবেছি কাজ হয়ে যাবে। সরি, কিসের ঘটনা? আর অপরিচিত কারোর সাথে কিভাবে কথা বলতে হয় জানেন না? তুমি করে বলছেন কাকে? বাবারে, মাইশা দেখি ছাড় দিচ্ছে না। সরি বলছি তো। ও, আমার মতো সুন্দরী মেয়ে দেখে লোভ সামলাতে পারছেন না? আমার ডায়লগ আমাকেই ছাড়ছে, এই কথাটা পুরো কলিজায় লাগছে। আসলে কাউকে এভাবে শুধু অপমান করা ঠিক না। কাল আমি না করলে হয়তো আজ এমন করতো না। এটা আমারই কাজের ফল। কলেজে চলে আসলাম। প্রিন্সিপাল রুমে ভর্তির কার্যক্রম শেষ করে ক্লাস দেখিয়ে দিল। ক্লাসে সবচেয়ে পিছনের সারিতে বসলাম, কিন্তু খুব চুপচাপ আছি। মাইশা এদিকে মজা করে যাচ্ছে তার বন্ধু বান্ধবীর সাথে। ভেবেছিলাম মাইশা সব ভুলে যাবে, কিন্তু খুব আগ্রহ দেখিয়ে বাসা থেকে এনে এভাবে অপমান করলো। আপু বলেছিল বন্ধুত্ব করতে, কিন্তু আমি ঠিক করলাম আমি আর মাইশার সামনে পড়বো না, কথাও বলবো না। প্রথম দিন ক্লাস করে একটা ছেলের সাথে ফ্রেন্ডশিপ হয়, নাম সাইমন। খুব ভালো ছেলে, ভদ্র, দেখেই বোঝা যাচ্ছে। কলেজ ছুটির পর কারোর জন্য অপেক্ষা না করে চলে আসলাম বাসায়। নীলা আপু বলে দিয়েছিল মাইশাদের সাথে যেন আসি। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে মন খারাপ করে রুমে বসে আছি। কেন যেন বাসায় এসে নীলা আপুকে খুঁজতে লাগলো। বের হয়ে দেখি মাইশাকে দেখে আবার রুমে চলে আসলাম। মাইশা নীলা আপুর কাছে কি নিয়ে যেন বিচার দিচ্ছে। ভালোভাবে খেয়াল করে শুনি, আমার নামেই বিচার দিচ্ছে। নীলা আপুর সাথে মাইশা আমার রুমে এসে নীলা আপু বলতেছে, আসিফ, এটা আমি কি শুনছি? কি আপু? মাইশা দেখে মুচকি হাসছে। তুই নাকি লাস্ট বেঞ্চে বসছিস, আর ক্লাসে নাকি তোর মনোযোগ ছিল না। কোন ছেলের সাথে কথা বলে সময় কাটিয়ে দিয়েছিস?
কে বলছে এগুলো? মায়েশা তো বললো আসার সময় নাকি তোকে খুঁজেই পাচ্ছিল না, একা একা নাকি চলে এসেছে। নীলা আপু রাগ নিয়ে বলছে, আপু লাস্ট বেঞ্চে বসতে হয়েছে কারণ আমাকে প্রিন্সিপাল রুমে ভর্তি হতে হয়েছে। আজ ছিল প্রথম ক্লাস, তেমন ক্লাস হয়নি তাই কথা বলছি একটু। আর বাসা তো কাছেই, একাই চলে এসেছি। আমি আপুকে বললাম, আপু যে ছেলের সাথে কথা বলেছে ছেলেটা বেশি ভালো না, বখাটের ছেলে হিসাবে সবাই জানে। বুঝছি, এখনো স্বাদ মিটে নাই। আর যেন এই ছেলের সাথে না চলতে শুনি। আর মাইশা, সাদিয়া, তিথি এদের সাথেই সব সময় কাটাবি, ফার্স্ট বেঞ্চে বসবি। নীলা আপু বলে চলে গেল। না, এরা যা করার করুক, আমি আর মাইশাদের কাছেও যাচ্ছি না, চেহারাও দেখবো না মাইশার। ঘুমিয়েছিলাম অনেকক্ষণ, আসরের আজান শুনে ঘুম ভাঙলো। ফ্রেশ হয়ে নামাজ পড়তে গেলাম সাথে সাজিদ। নামাজ পড়ে বাসায় ফিরে আসলাম। সাজিদ ছাদে যাবে বলছে, আমিও ছাদে গেলাম। ছাদটা অনেক বড় আর এক পাশে ফুলের বাগান রয়েছে। কিছুক্ষণ ঘোরাঘুরি করছি, এর মধ্যে দেখি মাইশা আর তিথি ছাদে আসছে আর আমার দিকে আসছিল মনে হয়। আমি এদের দিকে না তাকিয়ে সাজিদকে নিয়ে বাসায় ফিরে আসলাম। এদের সামনে না পড়াটাই ভালো। এভাবে চলে গেল এক সপ্তাহ। সকালে উঠে এক্সারসাইজ করে কিছুক্ষণ প্র্যাকটিস করে 8টায় বাসায় ফিরে ফ্রেশ হয়ে কলেজে যাওয়া। মাইশা আমার জন্য দাঁড়ালেও আমি কোনো কথা না বলে সোজা হাঁটতে থাকি। কলেজেও মাইশার সাথে কোনো কথা বলি না, সাইমনের সাথেই চলাচল করি। সাইমন আসলে খারাপ ছেলে না, অনেক ভালো ছেলে। বাসায় একাই চলে আসি। বিকেলে ক্লাবের মাঠে খেলা থাকে, খেলাধুলা করে আস্তে আস্তে মাগরিবের আজান দিয়ে ফেলে। আমি ভালোভাবেই মাইশার থেকে দূরে থেকে চলছি। এই এক সপ্তাহ ছাদেও যাইনি। মাঝে কয়েকদিন আপুর কাছে এটা সেটা নিতে বিচার দিত, কিন্তু 2 দিন ধরে আর বিচার আসছে না। আমিও স্বস্তি ফিরে পেলাম। আজ ছাদে গেলাম, কিন্তু সন্ধ্যার দিকে। এই সময় কেউ থাকে না এখানে, কিন্তু কোথায় থেকে যেন মাইশার আগমন। এই ছেলে, সমস্যা কি? এড়িয়ে চলছো কেন? মাইশা আমার চলে আসার পথ আটকিয়ে, কই না তো, এড়িয়ে চলবো কেন? এই তো দেখছি কয়েকদিন ধরে তুমি আমার দিকে তাকাওই না, কিছু বলতে চাইলে রেসপন্স করো না। কিছু বলছি না। বিকেলে সাথেও তো আসো না, এই সময় আমি সাথে আসি তাই। আমার উপর প্রতিশোধ নেওয়া শেষ হয়ে গেছে। মাইশাকে বললাম, কিসের প্রতিশোধ? ওই দিনের ঘটনার পর আমি তোমাকে সরি বলেছিলাম, তারপরও নীলা আপুকে তুমি ভুলভাল তথ্য দিয়েছ। পরে আপু আমার সাথে রাগারাগি করছে, তাই ঠিক করছি তুমি আমার বন্ধু হওয়ার যোগ্য নও। এক নাগারে কথাগুলো বলে গেলাম। আসলে আমি বুঝতে পারিনি, চলো আমরা নতুন করে ফ্রেন্ড হই। মাইশা হাতটা বাড়িয়ে দিয়েছে। সরি, আমি কোনো মেয়ের সাথে ফ্রেন্ডশিপ করব না। কেন? এটা আমার ইচ্ছা। ও আচ্ছা, তোমার অনেক ভাব তাই না? যা মনে করো। আমাকে যেতে দাও। আমি নিচে চলে আসলাম, রুমে এসে পড়তে বসলাম। নিধির আজ রেজাল্ট দিয়েছে এইচএসসির। নিধি অনেক খুশি, কারণ নিধি অনেক ভালো রেজাল্ট করেছে। আমাকে যেতে বলেছে, আমারও অনেক আনন্দ হচ্ছে, কারণ নিধির আনন্দ তো আমারই আনন্দ। কিন্তু আমি যেতে পারিনি, কারণ এখানে এসেছি মাত্র 8 দিন হলো। বাড়িতে যেতে হলে আরো পরে যাব। হঠাৎ নীলা আপুর আগমন। আপু কিছু বলবা? মাইশার সাথে তোর কি হয়েছে? কই কিছু না তো। মাইশা 2 দিন ধরে আমাদের বাসায় আসছে না, তাই আমি মাইশার সাথে বাসায় গিয়েছিলাম। গিয়ে দেখি মাইশা কান্না করছে। কেন, কি হয়েছে মাইশার? কেন, তুই জানিস না? না তো। তুই নাকি মাইশাকে দেখতে পারিস না, কথা বলিস না। তাতে মাইশার সমস্যা কি? আমিও বুঝছি না মাইশার কি সমস্যা। কি সমস্যা আমি জানি না। মাইশা খাওয়া দাওয়া ঠিক মতো করছে না, আন্টি তোকে যেতে বলেছে। কেন, আমি কেন যাব? আজব তো। মাইশার সাথে তো আমার কোনো সম্পর্ক ছিল না, মাইশা আমার ফ্রেন্ডও না। তাহলে এসবে আমি কেন? আমি যেতে পারবো না, সরি। সত্যি তো, আমি কেন যাব? তার মানে তুই যাবি না? না, আমি পড়া শেষ করে ঘুমিয়ে পড়লাম। খুব সকালে ঘুম থেকে উঠে অন্যান্য দিনের মতো রুটিন, কিন্তু আজ শুক্রবার তাই আজ প্র্যাকটিস বন্ধ। বাসায় এসে নাস্তা করতে বসছি, দেখি নীলা আপু বাসায় মাইশাকে নিয়ে আসছে। মাইশা কেমন রোগা হয়ে গেছে। কাল রাতে ছাদের অন্ধকারে তেমন খেয়াল করিনি, আজ রাতে মনে হয় কান্না করছে, চোখের কোটাগুলো কালো হয়ে গেছে। খাবার টেবিলে মাইশা আমার ঠিক বরাবর বসছে। আজ কেন জানি মাইশার জন্য মায়া লাগছে। কি সুন্দর চেহারার কি এক অবস্থা করে রেখেছে। নাস্তা করছি আর মাইশার দিকে মাঝে মাঝে তাকাচ্ছি। মাইশা আমার দিকে তাকিয়ে আছে, মনে হয় কি যেন বলবে, কিন্তু বলতে পারছে না। নাস্তা শেষ করে নীলা আপু আমাকে আপুর রুমে ডেকেছে। আপুর রুমে আপু আর মাইশা বসে আছে, আমি গিয়েও বসলাম। আপু বলো, কেন ডেকেছো? তোমাদের মধ্যে কি কি হয়েছে আমি কিছু শুনতে চাই না, সবকিছু ভুলে যাও।
আপু আমাকে উদ্দেশ্য করে বলছে, ঠিক আছে আপু, অনেক হয়েছে, এবার না হয় ফ্রেন্ড হয়ে যাই। আচ্ছা ঠিক আছে, তোমাদের মধ্যে রাগারাগি হলে আমাকে জানাবা। নীলা আপু মাইশাকে বলল, মাইশা কিছুই বলছে না। বেশি কথা বলা মেয়েটা কেমন কারণ ছাড়া কথা বলতে চায় না। সেদিনের পর থেকে একটু একটু করে আমাদের বন্ধুত্ব গড়ে ওঠে। মাইশা আবার আগের মতো হয়ে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্বের একটা শর্ত হলো কেউ কাউকে প্রপোজ করতে পারবো না। মাইশাকে নিধির কথা বলেছিলাম আমার মনের মধ্যে নিধির জন্য জমানো ভালোবাসায় কথাগুলো। এভাবে চলে গেল প্রায় 2 মাস। লেখাপড়া, খেলাধুলা, বন্ধুত্ব সবকিছু ভালোই চলছিল, কিন্তু আজ আব্বু ফোন করে বলেছে নিধিকে নাকি দেখতে আসবে। কথাটা শুনে মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মামা, মামি, মাইশা, নীলা আপুর থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়িতে গিয়ে দেখি নিধি সেজে গুজে আছে। তাহলে কি নিধি আমাকে ভালোবাসে না? আর নিধিও তো দেখতে আসার কথা, খুব আনন্দের সাথে বলছে মনে হয়। কিন্তু আমার মনের অবস্থা খুব খারাপ। আমি মন খারাপ করে বাসায় গিয়ে রুমে বসে রইলাম। নিধিকে দেখানোর কাজ শেষ। নিধিকে পছন্দ করে ফেলেছে। ছেলেও ভালো চাকরি করে, আমাদের পরিবারেরও ছেলে পছন্দ হয়ে গেছে। ছেলেপক্ষ চলে যাওয়ার পরপরই আব্বুর কাছে গেলাম। আব্বু, একটা কথা বলার ছিল। আব্বু, আমি নিধিকে ভালোবাসি আর নিধিকে বিয়ে করতে চাই। ভালোবাসার মানুষ তো এইভাবে হারিয়ে যেতে পারে না। ঠাস, আব্বু আমার গালটা লাল করে দিয়েছে। নিধিও অনেকটা অবাক হয়ে গেছে আমার কথা শুনে। আম্মু হয়তো বুঝতে পারে নিধিকে আমি ভালোবাসি। চাচ্চু কিছু বলতে গিয়েও বলতে পারে না, কারণ আব্বুর মুখের উপর কারো কথা চলে না। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। কি বললি তুই? আবার বলতো। আব্বু, আমি সত্যি নিধিকে খুব ভালোবাসি। আমি জানি নিধিও আমাকে ভালোবাসে। নিধিকে তুই ভালোবাসিস? আমার মান সম্মান ডুবাতে চাচ্ছিস? নিধি তোর বড় আফু। বাবা কেন এই কথাটা বারবার টেনে আনে আমি বুঝি না। আব্বু, নিধি আমার 1 বছরের ছোট, লেখাপড়ায় অনেক এগিয়ে গেছে। চুপ কর বেয়াদব, আমার মুখে মুখে কথা বলতাসিস? আব্বু, নিধি আমাকে ছাড়া ভালো থাকবে না, আর আমিও। আমার কথা শুনে বাবা যেন আরো রেগে গেলেন। দাঁড়া, আমি তোর পাগলামি বার করছি। বলেই মারতে শুরু করলো। নিধি আর আম্মু আমাকে রুমে নিয়ে গেল। আব্বুকে চাচ্চু বাহিরে নিয়ে গেছে। নিধি, তুই আমাকে ভালোবাসিস না? নিধির হাতটা ধরে বললাম। নিধি কি বলবে বুঝতে পারছে না, চুপ করে আছে। নিধি, আমি তোকে ছাড়া বাঁচবো না দেখিস। যখন আমি বারবার পরীক্ষায় ফেল করতাম আব্বু আমাকে খুব মারতো। অনেকবার ঠিক করেছি মরে যাব, কিন্তু নিধি তোর দেয়া সাহস আর ভালোবাসা আমাকে বাঁচিয়ে রেখেছে। আমার কথা শুনে আম্মু কান্না করছে। নিধির চোখের কোণেও মনে হয় পানি ছলছল করছে, কিন্তু নিধি মনে হয় কোথাও বাধা পাচ্ছে। কিছুই বলছে না নিধি। আসিফ বাবা, আমি জানি নিধিকে তুই অনেক ভালোবাসিস, নিধির সাথে তুই ভালো থাকবি, কিন্তু তোর আব্বুর মুখের উপর কথা বলার সাহস তো আমাদের কারোরই নেই। আম্মু, সত্যি বলছি, আমি নিধিকে খুব ভালোবাসি। শুধু লেখাপড়ায় পিছিয়ে গেছি বলে আমাকে এমন শাস্তি দিও না প্লিজ। আম্মুকে জড়িয়ে ধরে কান্না করছি। আম্মুও কিছু বলছে না, কেঁদে যাচ্ছে। নিধিও তার নিজের রুমে চলে গেছে। তুই ফ্রেশ হয়ে কিছু খেতে নে বাবা, আমি তোর আব্বুকে বুঝিয়ে বলবো। আম্মু আমাকে আশা দিয়ে আব্বুকে হয়তো বোঝানোর জন্য গেছে। নিধি কেন কিছু বলছে না? আমি তো নিধির চোখে ভালোবাসা দেখতে পাই। নিধি কেন তা বলতে চায় না মুখ খুলে? যদি নিধি আমাকে ভালো না বাসতো, প্রতিবার যখন আব্বুর হাতে মাইর খাই বাঁচাতে আসতো কেন? অসুস্থ হলে যত্ন করতো কেন? নিজের হাতে খাইয়ে দিত কেন? নিধি চোখের পানি লুকানোর চেষ্টাই বা করবে কেন? আমি নিধির রুমে গেলাম। নিধির রুম থেকে কান্নার আওয়াজ শুনতে পারছিলাম। দরজা লক করা ছিল। নিধিকে ডাকতে শুরু করলাম। নিধি কিছুক্ষণ পর দরজা খুলল। কেন এসেছো? নিধি এমনভাবে কেন বলছে নিধি? তুই এটা কি বলিস? আমি আসতে পারি না? মনের মধ্যে নিধির কথায় কষ্ট অনুভব করে বললাম। না মানে কিছু বলবে নাকি? নিধি মনে হয় অভিনয় করতে গিয়েও করতে পারছে। নিধি, তুই আমাকে ভালোবাসিস না?
ভাইয়া এইভাবে হাত ধরা ঠিক না। আমি এখন বড় হয়েছি। কি বলছে নিধি? তাহলে কি নিধিও আমাকে ভালোবাসে না? কি বলিস নিধি? তোর হাত ধরাটা আমার অপরাধ হয়ে গেল। তুই এই হাতগুলো দিয়ে আমাকে কত খাইয়ে দিয়েছিস। আব্বু যখন অনেক মারতো, তুই তো তোর এই হাতগুলো দিয়ে আমার শরীরে ব্যথার মলম তেল মালিশ করে দিতি। ছেলেরা খুব কষ্ট না পেলে কাঁদে না। মনে করেন আমিও নিধির কথা শুনে কান্না ধরে রাখতে পারলাম না। নিধির চোখেও পানি, কিন্তু লুকানোর চেষ্টা করছে। নিধি, তুই কি আসলেই আমাকে ভালোবাসিস না? না, করি না। তুমি রুম থেকে বের হও। নিধির মুখে এই কথা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না। মনে হচ্ছে কলিজা পুড়ে যাচ্ছে। নিধি, তাহলে কি এতদিন তুই বলছিলি? কেন এত খবর রাখতি আমার? কেন প্রতিবার বেঁচে যাওয়ার কারণ তুই ছিলি? ভুলছিলাম। এখন যাও প্লিজ। বড় আব্বু দেখলে তোমাকে আবার মারবে। নিধি তো এখনো আমার কথা ভাবে। তাহলে ভালোবাসে না কেন? মেরে ফেলুক নিধি। আমি এমনিতেই তোকে না পেলে আর বাঁচব না। রুম থেকে বের হয়ে এসেছি। নিধি আবার রুম বন্ধ করে দিয়েছে। আমি নিজের মধ্যে কোনো শক্তি খুঁজে পাচ্ছি না। আসলেই কি নিধি আমাকে ভালোবাসে না, নাকি ভাই হিসেবে আমার প্রতি তার মায়া ছিল তাই এত খবর রাখতো? আমি কি এগুলোকে ভালোবাসা ভেবেছি? আমি তো সত্যিই নিধিকে ভালোবাসি। নিধি যদি একবার বলতো আমিও তোমাকে ভালোবাসি, তাহলে তো মরে গিয়েও শান্তি পেতাম। নিজেকে আর বাঁচিয়ে রাখার বিন্দুমাত্র ইচ্ছে খুঁজে পাচ্ছি না। সারাদিন না খেয়ে রুমে শুয়েছিলাম আর কান্না করছি। নিধিও কি আমাকে কথাগুলো বললে কান্না করছে, নাকি খুব ভালো আছে? কে জানে, খুব জানতে ইচ্ছা করছে। আম্মু খাবার নিয়ে এসেছিল কিন্তু খাইনি। আব্বু আমার সামনে আসে নাই। নিধি আমার রুম পাশাপাশি, তাই বুঝতে পারছি যে নিধির রুমে আব্বু গেছে। আমার থেকে নিধিকেই আব্বু ভালোবাসে। নিধির বিয়ের পাকা কথা এখনো হয়নি। একবার ভেবেছিলাম আব্বুর পা ধরে নিধিকে চেয়ে নিব, কিন্তু নিধি তো আমাকে ভালোবাসে না বলে দিল। তাহলে বলেই বা কি হবে? বাহিরে গিয়ে এক বক্স সিগারেট নিয়ে আসলাম। যখন আব্বু আমাকে ফেল করার জন্য মারতো, তখন সিগারেট খেতাম, কিন্তু খুব গোপনে। একদিন ছাদে উঠে সিগারেট খাচ্ছি। তখন রাত 11টা বাজে। নিধি আমার পিছে দাঁড়িয়ে রাগে একটা লুক নিয়ে তাকিয়েছিল। আমি পিছনে ফিরতেই ভূত দেখার মতো ভয়ে লাফিয়ে উঠলাম। এত রাতে নিধি ছাদে আসে না কখনো। নিধি আমার হাতে সিগারেট দেখে সিগারেটটা মাটিতে ফেলে দেয় আর মাথা ছুঁয়ে কথা রাখে, যেন আর কোনোদিন কোনো কারণে সিগারেট না খাই। কথা দিয়েছিলাম নিধির কাছে আর সিগারেট হাতে নিব না, কিন্তু আজ তো নিধি নেই। নিধি অন্য কারো হয়ে যাবে। নিধি আমাকে ভালোবাসে না বলেছে। বারান্দায় বসে একটার পর একটা সিগারেট হুকছি আর নিধির কথাগুলো ভেবে চোখের পানি ফেলছি। নিধির প্রতি অভিমান বেড়ে গেছে খুব। হঠাৎ পিছনে কারো কান্নার আওয়াজ শুনতে পেলাম। পিছনে তাকিয়ে দেখি নিধি কান্না করছে। নিধি, কাঁদছিস কেন তুই? তুমি নিজেকে কেন কষ্ট দিচ্ছ? নিধি নিজেকে কষ্ট দিচ্ছে না রে, নিজের কষ্টগুলো দূর করার চেষ্টা করছি। তুমি না প্রমিস করেছিলে আর সিগারেট খাবে না? যার কাছে প্রমিস করেছিলাম সেই তো আমাকে ভালোবাসে না, আমাকে রুম থেকে বের করে দেয়। তার হাত ধরাটা অপরাধ মনে করে। নিধি হঠাৎ আমাকে জড়িয়ে ধরে বুকে মাথা মুখ গুজে কান্না করতে থাকে। নিধির এমন কাণ্ডে আমি অবাক। আমার টি শার্ট ভিজে গেছে নিধির চোখের পানিতে। নিধি, আমাকে জড়িয়ে ধরিস না, তুই অনেক বড় হয়েছিস। ভাইয়া, আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু বড় আব্বুর মুখের উপর কিছু বলতে পারবো না। তুমি নিজেকে এইভাবে কষ্ট দিও না। তুমি আসার পর থেকে কিচ্ছু খাওনি, প্লিজ খেয়ে নাও। আমি তোমার কষ্ট সহ্য করতে পারছি না। তোর কথাগুলো কেমন মিথ্যা মিথ্যা মনে হচ্ছিল। চল আব্বুর কাছে যাই, আমরা দুজনকে ভিক্ষা চেয়ে নিব। নিধিকে টান দিলাম আব্বুর কাছে যাবার জন্য। না ভাইয়া, আমি পারবো না। বড় আব্বু আমাকে কসম দিয়েছে। নিধি আমাকে টেনে ধরলো। কি কসম করিয়েছে? বলেছে আমি যদি তোমাকে ভালোবাসি তারপরও যেন ভুলে যাই, কারণ ছেলে পক্ষকে কথা দিয়ে ফেলেছে যেন সম্মান না নষ্ট করি। আর যদি আমার মুখে তোমার ভালোবাসার কথা শুনে, তাহলে চিরদিনের জন্য বড় আব্বুর সাথে সম্পর্ক শেষ। কি বলিস নিধি?
আচ্ছা, আমি একাই যাব। আব্বু খাবার টেবিলে বসে আছে, হয়তো নিধিকে আমাকে নিয়ে যাওয়ার জন্য পাঠিয়েছে। নিধি আমার পিছন পিছন আসছে, চোখে কান্নার ছাপ থাকলেও লুকিয়ে ফেলেছে পাক্কা অভিনেত্রীর মতো করে। আমি আব্বুর সামনে বসে পা ধরে আব্বুর কাছে নিধিকে চাইতে লাগলাম। আব্বুর আগে আমাকে এত মাইর মারে মনে হয়, তারপর ও স্বাদ মিটে নেয় আব্বুর। আম্মু নিধি চাচা ধরে রাখতে পারে নাই। আব্বু আবার বলেছে আমার মুখে যদি ভালোবাসার কথা শুনে তাহলেই নাকি আব্বুর মরা মুখ দেখবো। এই কথা শোনার পর আমি স্তব্ধ হয়ে যাই। আব্বুর দিকে তাকিয়ে শুধু চোখের পানি ফেলছি। নিধি, আম্মু, চাচ্চু চোখের পানি ফেলছে। আমি আর কিছু বললাম না, মুখের আওয়াজ বন্ধ করে দিলাম, কান্নার আওয়াজও করছি না। আম্মু আমাকে রুমে দিয়ে আসলো, খাবার এনেছিল, খাইনি। নিধি আসতে চেয়েছিল, আটকিয়ে দিয়েছে নিধিকে। আমি ঠিক করে ফেলছি, আজ রাতেই মরে যাব। আমি বেঁচে থাকতে নিধিকে কারো হতে দেখতে পারবো না আব্বুর লাশ দেখতে। তাই মরে গিয়ে আব্বুর কথা রাখতে সাহায্য করব। আম্মু আবার আমার রুমে আসলো, এসে কান্নাকাটি শুরু করে দিছে। আম্মু, তুমি কান্না করছো কেন? তোর আব্বুকে বোঝাতে গিয়েছিলাম, তোর আব্বু আমাকে মরা মুখ দেখার ভয় দেখিয়ে দিল। আর যেন এই কথা মুখে না আনে। আনবো না। আম্মু, তুমিও আনবে না? আমরা আব্বুকে যে খুব ভালোবাসি, নিজের জীবন থেকেও। আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। আর হয়তো এভাবে জড়িয়ে ধরা হবে না। আসিফ বাবা, আমি তোর কষ্ট বুঝতে পারি, কারণ আমি যে মা। আমিও চাই নিধিকে সারা জীবন আমার কাছে রেখে দিতে। নিধির মতো ভালো মেয়ে আর হয় না। আম্মু, আমি নিধিকে ছাড়া বাঁচবো না। আম্মুকে জড়িয়ে ধরে কান্না করছি। আসিফ, তুই আমাকে কথা দে, তুই এই কষ্টের কারণে আত্মহত্যা করার চিন্তা করবি না। নিধির বিয়ে এখনো হয়নি, আমি একটা কিছু করে ফেলবো। আম্মু আমাকে মিথ্যে আশ্বাস দিচ্ছে, কারণ আম্মু তো আব্বুর মুখের উপর কিছু বলতে পারবে না। তবে নিধির যদি অন্য কোথাও বিয়ে হয়ে যায়, সেদিনই আমি একটা কিছু করে ফেলবো। আম্মু চলে যাবার আগে জোর করে আমাকে কিছু খাইয়ে গেছে। চোখ বন্ধ করে শুয়ে আছি, তখন রাত 12টা। ঘুম আসছিল না। নিধির সাথে কাটানো সময়গুলো মনে পড়ছে খুব। মোবাইলে রিং হচ্ছে, মোবাইলের দিকে তাকিয়ে দেখি অনেকগুলো কল দিয়েছে নীলা আপু আর মাইশা। আমি প্রথমে নীলা আপুকে ফোন করলাম। কি রে আসিফ, কখন থেকে কতগুলো ফোন করছি, রিসিভ করিসনি কেন? আপু বাসায় কাঁদছিল, নিধিকে দেখতে আসছিল, তো এতক্ষণ কান্না করায় কণ্ঠে কান্নার ছাপ থেকে গেছে। ভাই, কি হয়েছে বল, তোর কণ্ঠ কেমন যেন লাগছে। আপু বুঝে গেছে। না আপু, কিছু হয়নি, কণ্ঠ শেষের দিকে চিকন হয়ে এসেছে। ভাই তুই কাঁদছিস কেন, কি হয়েছে আমাকে বল প্লিজ। আপু, নিধির বিয়ে ঠিক হয়ে গেছে। নিধি আমার সব সময় খবর রাখতো। নিধির সাথে কত খুনসুটি আর স্মৃতি খুব মনে পড়ছে, তাই খারাপ লাগছে। আপুকে মিথ্যে বললাম, আপুকে কখনো নিধির কথা বলিনি। মন খারাপ করিস না ভাই, ঠিক হয়ে যাবে। কথা বলতে পারছিলাম না। আচ্ছা রাখি, কালকে কথা হবে। আপুর সাথে কথা শেষ হতেই মাইশার ফোন। হ্যালো, আমাকে না জানিয়ে চলে গেলি কেন? হ্যালো মাইশা, নিধির বিয়ে ঠিক হয়ে গেছে। তাই নাকি? তোর সাথেই? আমি মাইশাকে সবকিছু খুলে বললাম। মাইশা কথাগুলো শুনে কেঁদে দিছে। মাইশা বলছে আব্বু কেন এমন করছে, যেখানে সবাই রাজি শুধু আব্বু ছাড়া। কি জবাব দিব আমি? রেখে দিলাম। মোবাইল বন্ধ হয়ে গেছে। মন ভালো না, তাই চার্জ দেই না। সকালে কারো ডাকে ঘুম ভাঙলো, দেখি নীলা আপু। মাইশা আমার রুমে। আমি থমকে দাঁড়াই। স্বপ্ন দেখছি না তো? আপু তুমি? আরে মাইশা, তুই কখন আসলি? নিধির কথা বলিসনি কেন আমাকে? আর তোর উপর দিয়ে এত কিছু হয়ে যাচ্ছে, আমাকে একবার বলতি। আপু বসো। নীলা বসো, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। আমি ফ্রেশ হতে বাথরুমে চলে গেলাম, কারণ নীলা আপুর কথার যে কোনো উত্তর আমার কাছে নাই। ফ্রেশ হয়ে আসা মাত্র নে এগুলো আগে খেয়ে নে। আপু খেতে ইচ্ছে করছে না। খা বলছি। আপুর কথায় নাস্তা করে নিয়েছি।
আপু আমাকে আশ্বাস দিচ্ছে একটা কিছু করবে। মাইশা কিছু বলছে না, কি বলবে খুঁজে পাচ্ছে না হয়তো। কাল নিধির বিয়ে, আব্বুকে মামা বোঝাতে গিয়েও পারছে না, মামাকে যে কোনোভাবে আটকে দিয়েছে। আব্বু যা বলছে তাই হবে শেষ কথা, কেউ কিছু করতে পারছে না। নীলা আপুর তো আব্বুর সামনে দাঁড়ানোর শক্তি নাই। রাত তখন 3:30। নিধির গায়ে হলুদের কাজ হয়তো এতক্ষণে শেষ হয়ে গেছে। নিধির চোখে পানি ছলছল করছে, কিন্তু মেকআপের ভয় হয়তো একটু মন খুলে কাঁদতে পারছে না। সারাক্ষণ মাইশা আমাকে ফলো করেছিল, কিন্তু আমি এইসব সহ্য করতে না পেরে বাসা থেকে বের হয়ে আসি। এখন আমি মদের আস্তানায় নেশা করছি, মনের কষ্ট দূর করার চেষ্টা। অতিরিক্ত নেশা করার কারণে রাস্তা দিয়ে বাসায় যেতে পারছি না। রাস্তায় একটা গাড়ির সাথে ধাক্কা, তারপর নিজেকে আবিষ্কার করলাম হাসপাতালে। নার্স বলে গেল আজ 3 দিন আমি এখানে। তাহলে কি নিধির বিয়ে হয়ে গেছে? ভালোই হয়েছে, জ্ঞান ছিল না, হয়তো সেই কষ্ট সহ্য করতে পারতাম না। কিছুক্ষণের মধ্যে এক ভদ্রলোক আমাকে দেখতে আসেন। শুনছি উনি নাকি আমাকে এখানে এনেছে। ওনার গাড়ির সাথে ধাক্কা খেয়েছিলাম। লোকটি আমার শরীর কেমন আছে জেনে বাসার ঠিকানা জানতে চাচ্ছে। আমি বাসায় চলে যেতে পারবো বলে সেখান থেকে বেরিয়ে আসলাম। বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় যেতেই সবাই হাউমাউ করে কেঁদে যাচ্ছে। আমাকে দেখে আম্মু দৌড়ে এসে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে দিছে। মাইশা, নীলা আপু, নিধিকেও দেখছি। ও নিধি মনে হয় বেড়াতে আসছে। কোথায় চলে গিয়েছিলি তুই? আব্বুর সাথে রাগ করে এইভাবে হঠাৎ হারিয়ে যাবি? এই তুই ছাড়া আমাদের আর কে আছে বল? তোমাকে ছাড়া কোথায় যাব মা? তবে নিধিকে নিজের চোখের সামনে থেকে বিয়ে হতে দেখতে পারবো না, তাই বাসা থেকে চলে গেছিলাম। আম্মুকে বুঝিয়ে বললাম। আমাকে বলে যেতি। আব্বু কই? আব্বুকে দেখছি না। তোকে আজ 3 দিন ধরে খুঁজে যাচ্ছে। রাতে বাসায় আসে, সকালে খুঁজতে বের হয়, সাথে তোর মামা চাচাও। আম্মুর কথা শুনে মনের ভিতর কেমন আনন্দ অনুভব করছি। অভিমানটা অনেক কমে গেছে। আব্বুকে ফোন দিয়ে আমি এসেছি বলো। নিধি আমার দিকে তাকিয়ে আছে, চেহারার একই অবস্থা। হয়তো আমার জন্য অনেক কেঁদেছে। কেঁদে কি হবে? আব্বু যা বলছে তাই হয়েছে। ভালো থাকিস নিধি, তোকে দেখলে বুকের ভিতর দহন হয়। মনে মনে বলে গেলাম। নীলা আপু আমাকে একটা চট দিয়ে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আপুকে সামলে নিয়েছি, কিন্তু আপু অনেক বকা দিচ্ছে। কেন এমন করছি? ভালোবাসা কি সব নাকি? মাইশাও মনে হয় কেঁদেছে। আম্মু, নীলা আপুদের চোখের কোটা ফুলে আছে। নিধি দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। পরিপাটি থাকা মেয়েটাকে কেমন নাজেহাল অবস্থায় দেখা যাচ্ছে। নিধি, কেমন আছিস? তোর বর কেমন আছে? বলতে দেরি নিধি আমাকে জড়িয়ে ধরে কান্না করছে, আর ছাড়তে চাচ্ছে না। নিধি ছাড়, তুই অন্য কারো বউ, তোর বর দেখলে খারাপ ভাববে। নিধিকে তারপরও সরানো যাচ্ছে না। কেঁদে কেঁদে বলছে, আমি কারোর বউ না, আমি শুধু তোমার। নিধির কথা শুনে থমকে যাই। কি বলছে এসব নিধি? কি বলিস নিধি? তোর বিয়ে হয়নি? নিধিকে বললাম। নিধিকে ছাড়িয়ে নিয়ে আম্মুর কাছে গেলাম। আম্মু, নিধি কি সত্যি বলছে নিধির বিয়ে হয়নি? আমার যে কি আনন্দ লাগছে, তার উপর হাজারো প্রশ্ন জমে আছে। না, রুমে আয় বলছি। আম্মু আমাকে রুমে নিয়ে গেল আর বলতে শুরু করলো, গায়ে হলুদের দিন তুই যখন উদাও হয়ে গেলি, আমরা নিধিকে না জানিয়ে তোকে খুঁজতে লাগলাম। সে রাতে তোকে খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু এটা বুঝে ফেলছি তুই কিছু একটা করে ফেলবি। সারা রাত তোকে খুঁজে পাইনি। বাসায় সবাই কান্না করছে, কিন্তু তোর আব্বুর জন্য কেউ আওয়াজ করেও কাঁদতে পারছে না। বিয়ের দিন নিধি কাছ থেকে যেন তোর চলে যাওয়ার কথা জেনে যায়। তারপর থেকে নিধির পাগলামি শুরু। নিধি শুধু তোকে ফিরে পেতে চায়। তোর আব্বুকে নিধি তোকে হারানোর ভুল গুলো ধরিয়ে দেয়। নিধি তোকেই ভালোবাসে সে কথা সবার সামনে বলে। বিয়ে ভেঙে যায়,
তোর আব্বু নিজের সাথে অনেক যুদ্ধ করে, বুঝতে পারছে যে সে কি ভুল করেছে। তোর আব্বু কেঁদে কেঁদে বলতে লাগলো, আজ আমার সুখের জন্য আমার ছেলেটাকে হারাতে হচ্ছে। কে জানে কোথায় আছে এখন। সেই থেকে তোকে খুঁজে যাচ্ছে, আর নিধি শুধু ভালোবাসা হারানোর ভয়ে কেঁদে যাচ্ছে। এই 2 দিন খায়নি কিচ্ছু। আম্মুর কথা শুনে চোখের পানি শুধু পড়ে যাচ্ছে। এবার তাহলে ভালোবাসার মানুষটাকে পাবো। আমি নিধির কাছে গেলাম। নিধি এদিকে আয়। নিধিকে ডাক দিলাম। নিধি আমার খুব কাছে। তোর ভালোবাসার কাছে আমি হেরে গেলাম রে নিধি। নিধিকে জড়িয়ে ধরে, কাঁদিস না নিধি, আব্বু আমাদের মেনে নিবে। ফ্রেশ হয়ে কিছু খেয়ে নে। নিধিকে মাইশা নিয়ে গেল আর ঠিক হয়ে গেছে এসব বলে বোঝাতে লাগলো। আব্বু, মামা, চাচ্চু আমার খবর পেয়ে বাসায় চলে আসলো। আমাকে দেখে আব্বু কিছু না বলেই জড়িয়ে ধরেছে আর বলছে, মাফ করে দে আসিফ, নিধি তোরই হবে। আব্বু আমাকে সবকিছু ভুলে যেতে বলেছে। কালই আমাদের বিয়ে হবে। ফ্রেশ হয়ে সকলে একসাথে খাওয়া দাওয়া করে আব্বুকে ডেকে বললাম, আব্বু, আমার লেখাপড়া শেষ হয়নি, নিধিরও শেষ হয়নি। তাই বলছি কি বলতে চাস? মানে আমিও লেখাপড়া শেষ করি, নিধিও শেষ করুক, তারপর না হয় বিয়ে করব। আমার চিন্তা চেতনা দেখে আব্বু অনেক খুশি। এখন বিয়ে করলে কি হবে? এখন বিয়ে করলে আমি মামার ওখান থেকে পড়তে পারবো না। আর নিধি তো অন্য কোথাও থাকছে না, আমাদের বাসাতেই থাকছে। সমস্যা নাই। আমার কথা আব্বু সম্মতি জানালো। আমি চাই না বিয়ে করে নিধির স্বপ্ন নষ্ট হয়ে যাক, কারণ নিধির স্বপ্ন আমি সবকিছুই জানি। আমরা দুজন দুজনকে সবসময় পাশে চাই, একজন বন্ধুর মতো। শুধু শুধু অসময়ে বিয়ে করার কি দরকার? সবাই খুব খুশি হয়েছে আমার সিদ্ধান্তে। নিধিও অনেক খুশি। ফার্স্ট ইয়ারের পরীক্ষার বেশি দিন নাই, তাই আমাকে ঢাকা চলে যেতে হবে। নীলা আপু, মাইশা, মামা মামির সাথেই চলে যাওয়ার সিদ্ধান্ত। কালকেই আমরা রওনা দিব। আমার চলে যাওয়ার কথা শুনে নিধির চোখ ছলছল হয়ে উঠল। সন্ধ্যা হয়ে গেছে, রুমে বসে কথা বলছি। নিধি আমাদের জন্য কি যেন একটা রেসিপি বানাতে গেছে। নিধির রান্নার হাত অনেক ভালো, মাইশা আমাকে বলছে। আসিফ, নিধি আসলে তোকে এত ভালোবাসে? নিধির সাথে পরিচয় না হলে বুঝতেই পারতাম না। আমি জানি, কিন্তু নিধি প্রকাশ করে না। কাল তো আমরা চলে যাচ্ছি, নিধির কাছ থেকে ভালোভাবে বিদায় নিয়ে নিস। নিব। নিধি আমাদের জন্য নুডলস বানিয়ে নিয়ে এসেছে। আমরা খেয়ে সবাই নিধির প্রশংসা করছি। আর প্রিয় মানুষের থেকে প্রশংসা পেতে কার না ভালো লাগে? নিধি অনেক আনন্দ পাচ্ছে। নিধি, আমরা কিন্তু মাঝে মধ্যে আসিফের সাথে আসবো তোমার হাতে রান্না খাবার জন্য। আচ্ছা আপু, ঠিক আছে। যে যার রুমে ঘুমাতে চলে গেছে। নিধি আর আমি পাশাপাশি বসে আছি। নিধি তার মাথা আমার কাঁধে রেখে চোখ বন্ধ করে আছে। মনে হচ্ছে যেন ঘুমন্ত পরি আমার কাঁধে শুয়ে আছে। নিধি, কালকে তো চলে যাব। ভুলে যেও না কিন্তু আমাকে। যখন ফ্রি হবা কল দিবা। নিধি কাঁধে মাথা রেখে দুহাত দিয়ে জড়িয়ে ধরে, আচ্ছা যাব না, তোর স্বপ্ন পূরণের পথে থাকবি। তোমাকে খুব মনে পড়ে আমার, তোমাকে খুব মিস করি। আমিও, কারণ আমি তো তোকে জীবন দিয়ে ভালোবাসি। নিধি, চল ছাদে যাই। দেখ, চাঁদটা আজ পূর্ণতা পেয়েছে। আমাদের ভালোবাসার মতো করে। নিধি, আমি ছাদের এক কোণে বসে আছি। নিধি আমার খুব কাছে। চাঁদের আলোয় নিধিকে খুব মায়াবী লাগছে। নিধি আমাকে জড়িয়ে আছে। নিধির কপালে হালকা একটা পরশ দিয়ে বসে বসে ভবিষ্যৎ প্ল্যান করছি। কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল করিনি। দিনের আলো ফুটতে শুরু করে দিছে। নিধি এখনো ঘুমিয়ে আছে আমার বুকে মাথা রেখে। নিধি, ওঠ। নিধিকে ডেকে তুললাম। আর একটু থাকি। বাসার সবাই দেখছে তুই আমার বুকে। কই? মিথ্যা বললাম। নিধি লাফিয়ে উঠে দেখে কেউ নাই। আমি হাসছি নিধির ভয় আর লজ্জা দেখে। তুমি আমাকে ভয় দেখালে কেন? তুমি তো শুধুই আমার, অন্যরা দেখলে কি হয়েছে? তাই? তাহলে এদিকে আসো। নিধি হাসতে হাসতে নিজের রুমে চলে গেল। আমিও রুমে এসে ঘুমিয়ে আছি। কিছুক্ষণ পর মাইশার ডাক। আসিফ, ওঠ, দেরি হয়ে যাচ্ছে, বাস মিস করব। যা, আসছি। আসিফ, কাল রাতে কি হয়েছে সব দেখেছি আমি। কি দেখেছিস?
ভয়ে ভয়ে। আর ভয় পাচ্ছি কেন? আরে ভয় পাচ্ছি কেন? জড়িয়ে ঘুমিয়েছি, আর তো কিছু হয়নি। কি দেখেছিস তুই? তোদের রোমান্স। ভালো করছস। এখন যা ভাগ। মাইশাকে পাঠিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঢাকার উদ্দেশ্যে রেডি হচ্ছি। আব্বু আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে নিধির কাছে গেলাম। নিধির চোখে পানি। হয়তো চেয়েছে আপন করে পেতে, কিন্তু কি করবে? এতে করে তো তার স্বপ্ন হাতছানি দিয়ে হারিয়ে যাবে। হারিয়ে যেতে পারে আমার স্বপ্নগুলো। তাই তো দুজন দুজন থেকে অনেক দূরে থাকতে হবে। নিধি, নিজের খেয়াল রাখিস। আমি বাসায় গিয়েই ফোন দিব। তুমিও রেখো। তারপর চলে আসলাম ঢাকা। রুমে এসে ক্লান্ত লাগছিল, তাই দিলাম এক ঘুম। উঠলাম বিকেল 4টায় মাইশার ডাকে। মাইশা আমার বেস্ট ফ্রেন্ড, আমার সব কিছু। এখন মাইশাকে শেয়ার করি। মাইশাও আমাকে তার জীবনের গল্পটা শেয়ার করেছে। মাইশার জীবনের গল্পটা যখন শুনি তখন আমার চোখ দিয়ে পানি চলে আসছিল। আপনারা শুনবেন মাইশার জীবনের গল্প? তাহলে কমেন্ট বক্সে জানাবেন। আসিফ ওঠ, তিথি সাদিয়া এসেছে। রুমে আসতে বল। যা। চোখ বন্ধ করেই বললাম। আমরা তোর রুমেই, ওঠ। দুজন সমানে বলল, কি রে তোদের কি অবস্থা? চোখ কসলাতে কসলাতে বললাম, তোর এই অবস্থা কেন? কেন তোরা জানোস না? মাইশা তোদের কিছু বলে নাই? না, মাইশা তো বলল তোর চাচাতো বোনের বিয়ে, তাই নাকি নীলা আপুর সাথে তোদের ওইখানে যাবে। বিয়ে ছিল, কিন্তু আমার কারণে হয়নি। কেন? তুই আবার কি প্যাঁচ লাগাইছস? তাহলে শোন, সব কথা খুলে বললাম। কাউকেই জানাইনি। নীলা আপু মাইশা যাওয়ার পর শুনছে। আচ্ছা চল এখন। কোথায়? ফুচকা খেতে যাব, আর সব খরচ আমার। কি তুই? সবাই অবাক হয়ে তাকিয়ে আছি। সাদিয়া তো সেই লেভেলের কিপটা। আমি। চল। আচ্ছা তোরা দাঁড়া, আমি চেঞ্জ করে আসছি। বাথরুম থেকে চেঞ্জ করে আসলাম। বাসা থেকে বেরিয়ে হাঁটা ধরলাম। অনেকদিন পর মনটা ফ্রেশ লাগছে। কি যে ডিপ্রেশনে ছিলাম। সাদিয়া তিথি অনেক দুষ্টু, সব সময় খোঁচা দিয়ে কথা বলে। ফুচকা দোকানের কাছে এসে দেখি সাদিয়ার বয়ফ্রেন্ড বসা। তাহলে এই পোলার টাকা হাতানোর জন্য আসছে। হাই সাইফুল, সরি দেরি হয়ে গেল। না ঠিক আছে। বেচারা হয়তো ভেবেছিল সাদিয়ার সাথে একান্ত সময় কাটাবে, কিন্তু দল নিয়ে আসছে সাদিয়া। দুলাভাই কেমন আছেন? সাদিয়ার বফ নতুন ব্যবসা দিছে। ভালো, বসো। একে একে তিথি মাইশা কথা বলে। ফুচকার অর্ডার করলো। সাদিয়াকে সাইফুল ইশারায় ডাকছে, কিন্তু সাদিয়ার কোনো রিয়াকশন নাই। বেচারা মন খারাপ করে রেখেছে। আমরা নিজেরা মজা করে যাচ্ছি। সন্ধ্যা হয়ে গেছে। নীলাপুর ফোন, না গেলে খবর আছে। আমি মাইশা চলে আসলাম। এইভাবে মজা করে আনন্দের কাটছে জীবন। কলেজ মাতিয়ে রাখি আমরা 4 জন। কেউ কিছু বলার সাহস নাই। ইন্টার সেকেন্ড ইয়ার আমরা। মাইশার বিয়ে দেখছে মাইশার আব্বু, কিন্তু মাইশা বিয়ে করবে না। কি করবে? আমার কাছে বুদ্ধি চাইছে। যেভাবেই হোক বিয়ে ভাঙতে হবে। আমি কিছু বলতে পারি নাই। কিছুক্ষণ আগে মাইশা আমাকে তাদের বাসায় যেতে বলছে। বাসায় যাওয়ার পর পড়লাম এক চরম বিপদে। মাইশা বিয়ে ভাঙার জন্য আমার সাথে রিলেশনে আছে বলে দিছে। আসিফ, আমরা তো জানতাম তোমরা খুব ভালো বন্ধু। জি আঙ্কেল, আমিও তাই জানতাম। ভয় পেও না, তুমি তো ভালো ছেলে। তোমার আব্বুর সাথে আমি কথা বলতে চাই। আমি মাইশার দিকে রাগ নিয়ে তাকাইছি। মাইশা আমাকে কিছু একটা করতে বলতেছে। আঙ্কেল, মোবাইলটা বাসায় রেখে আসছি। সমস্যা নেই, মাসের কাছে দিয়ে দাও। আমি মিথ্যা বললাম। আঙ্কেল উঠে চলে গেছে নিজ রুমে। আমি সোজা গিয়ে মাইশাকে বললাম, আমি পারবো না, আমি সব বলে দিব। নিধি শুনলে কষ্ট পাবে। তোর কিছু করতে হবে না, আমি নিজেই করব। মাইশা, এটা কি হলো? আমি পারবো না তোকে বিয়ে করতে। তোকে বিয়ে করতে কইছে কে? তাহলে আঙ্কেলকে আমাকে বিয়ে করবি বললি কেন? আমাদের নাকি প্রেমের সম্পর্ক। আরে বোকা, আব্বু আমার জন্য ছেলে দেখছে। বিয়েটা আটকানোর জন্য অভিনয় করছি। শুধু তুই আমাকে সাহায্য কর। নিধি শুনলে কি হবে? কেউ কিচ্ছু জানতে পারবে না। এখন নীলা আপুর কাছে চল। নীলা আপুই পারে এই বিপদ থেকে উদ্ধার করতে। আমরা নীলা আপুর কাছে গিয়ে সব খুলে বললাম।
নীলা আপুকে খুব চিন্তিত মনে হচ্ছে। নীলা আপু আমাদের ছোটদের সকল সমস্যা সমাধানের মূল মন্ত্র। আসিফ, এক কাজ কর, বলো আপু। তুই মাইশার আব্বুকে আমার আব্বুর নাম্বার দিয়ে দে। আমি আব্বুকে কি করতে হবে বলে রাখবো। নীলা আপুর বুদ্ধি কাজ করবে আশা করি। ঠিক আছে। মাইশা, তুমি কিছু বলবা না, শুধু বলবা তুমি আসিফকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবে না। আচ্ছা আপু। মাইশা যাওয়ার সময় মামার নাম্বার নিয়ে গেছে। রাত হয়ে গেছে। নিধির সাথে আজ কথা হয়নি। নিধিও আমাকে ফোন দিচ্ছে না। নিধি এখন সন্ধ্যার পর ফোন দেয় না, কারণ আমি এখন ফাইনাল ইয়ারে। নিধিকে ফোন দিলাম। হ্যালো নিধি, কেমন আছিস? ভালো না, তোমাকে দেখতে মন চাচ্ছে। আমারও তোকে খুব দেখতে ইচ্ছে করে। তোমার পড়ালেখা কেমন চলছে? ভালোই। তোর? ভালো। নীলাপুর কি খবর? ভালোই। নীলা আপু তোকে বেড়াতে আসতে বলেছে, আসবি? নীলাপুর সাথে কথা বললেই তো যেতে বলে। কাল আমাকে রিসিভ করতে এসো। কালই আসবি তুই? কেন, তুমি চাও না? সমস্যা হবে তোমার? আরে না পাগলি, রওনা দিয়ে ফোন দিস। অনেক রাত হইছে, এখন রাখি। বাই। বাই। এটা কি হলো? কাল যদি নিধি এসে মাইশার কাণ্ড দেখে তাহলে তো নিধি অনেক কষ্ট পাবে, আর এই কথা আব্বু শুনলে তো আমাকে মেরেই ফেলবে। আর নিধিকে আসতে মানাও করতে পারবো, কারণ নিধি কোথাও যেতে চায় না। অনেক জোর করে নীলা আপু রাজি করিয়েছে। নীলা আপুর হেল্প দরকার এখন। নীলা আপুর রুমের সামনে ডাকতে শুরু করলাম। নীলা আপু, দরজা খুলো, কথা আছে। কি কথা? নীলা আপু দরজা খুলে, আপু নিধি নাকি কাল এখানে আসছে। ও, তোকে তো বলাই হয়নি। নিধিকে অনেক বলে রাজি করিয়েছি। আপু, মাইশার ব্যাপারটা জানলে? নিধি কিছুই বুঝতে পারবে না। তাই যেন হয়। রুমে গিয়ে ঘুমাতে গেলাম, কিন্তু ঘুম আসছে না। চোখ বন্ধ করলেই পেছনে বাঁশ আর হারিকেন দেখতে পাই। সকাল হয়ে গেছে। মাইশা ফোন দিছে তাড়াতাড়ি যেন তাদের বাসায় যাই। আল্লাহ জানে কি বিপদে পড়ি। বাঁচাবে কে? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম, বসো। জি। তোমার আব্বুর সাথে কথা হয়েছে আমার, সেই বিয়েতে রাজি, কিন্তু কতগুলো শর্ত দিছে। কি বলেছে? এখন বিয়েটি হবে না, তোমাকে চাকরি পেতে হবে। আমিও এটাই চিন্তা করছি। এখন মাইশাকে বিয়ে না দেওয়াটাই ভালো। তোমরা ভালোভাবে লেখাপড়া করো, সময় হলে আমরা বিয়ের দিন তারিখ ঠিক করে বিয়ে করিয়ে দেব। আঙ্কেলের কথা শুনে ভালোই লাগছে। মাইশা মনে মনে অনেক খুশি। মামা তো পাক্কা খেলোয়াড়, ভালোভাবেই খেলেছে তাহলে। মাইশা আমাকে নিয়ে গেল রেস্টুরেন্টে ট্রিট দেওয়ার জন্য। আমিও সকালের নাস্তা বিরিয়ানি দিয়ে শুরু করছি, কারণ এটা আমার খুব ফেভারিট তো তাই। নিধির ফোন। হ্যালো নিধি, কই তুই? এই তো চলে এসেছি, 10 মিনিট লাগবে। তুমি বাস স্ট্যান্ডে তো? আসছি, এসে ফোন দিস। ওকে। আচ্ছা, দেরি করবা না, আমার ভয় লাগতেছে। আচ্ছা, ফোন রেখে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাব। নিধি আসবে? তাড়াতাড়ি চল। নিধি আসবো? চল। বিল দিতে গিয়ে দেখি সাদিয়ার বফ। তাহলে এটাই সাদিয়ার রেস্টুরেন্ট? আরে দুলাভাই, কি খবর? এটা আপনার রেস্টুরেন্ট? ভালোই তো। ভাইয়া, কেমন আছেন আপনারা? ভালো। দুলাভাই, মাইশা বিলটা দে। না না, কি বলেন, লাগবে না, আপনারা তো আমার আত্মীয়। তাই? আচ্ছা ঠিক আছে, একটা কাজ আছে, পরে আরেকদিন আড্ডা দিব। বাই। ঠিক আছে। আমরা একটা রিক্সা নিয়ে বাস স্ট্যান্ডে গিয়ে নিধির অপেক্ষা করছি। নিধি জানে আমরা বেস্ট ফ্রেন্ড, তাই মাইশাকে দেখলে রাগ করবে না। নিধি বাস থেকে নামতে দেখে এগিয়ে গেলাম আমরা। নিধি আসতে সমস্যা হয়নি তো? না, তবে ভয় করছিল খুব। একা তো। হাই, কেমন আছো নিধি? ভালো। মাইশা, তুমি? ভালো। আমরা একটা সিএনজি নিয়ে বাসায় আসলাম। বাসায় যাওয়ার পথে মাইশার আব্বু সামনে পড়ছে। কি জামাই বাবাজি, কি এটা? আঙ্কেল, আমার চাচাতো বোন। নিধি আমার দিকে রাগী লোক নিয়ে তাকিয়ে আছে, মনে হয় কাঁচা খেয়ে ফেলবে। মাইশা, তোর বাপি কি বিপদে ফেললো রে? আচ্ছা যাও, উপরে যাও, আমি একটু ঘুরে আসি। আমরা উপরে উঠতেছি। আসিফ, উনি তোমাকে জামাই বাবাজি কেন বললো? বাসায় চল, সবকিছু বলছি। তারপর বাসায় গিয়ে নিধি সবার সাথে দেখা করে। ফ্রেশ হয়ে আমাকে জামাই কেন বলছে তার উত্তর শুনতে বসতে আছে।
নীলা আপু, মাইশা সবাই আছে। নিধিকে সবকিছু বুঝিয়ে বললাম। নিধি আমাদের এই অবস্থার কথা শুনে হাসতে লাগলো। যাই হোক, ভুল তো বুঝেনি। আজ আমরা ঠিক করলাম ছাদে একটা পার্টি দিব। যেই ভাবা সেই কাজ। হালকা খাবার আয়োজন করলাম। তিথি, সাদিয়া সবাই থাকবে। কিন্তু হঠাৎ মাইশার আব্বু আমাকে আর নিধিকে তাদের বাসায় দাওয়াত দিয়ে গেল। রাতে একসাথে খাবে তাই। নিধিকে যেহেতু আগে থেকে সবকিছু বলে রাখছি, সো এখন অভিনয়টা ঠিকঠাক ভাবে করতেই হলো। সন্ধ্যায় মাইশাদের ওখানে খেতে গেলাম। আঙ্কেলকে সালাম জানিয়ে খাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি, কিন্তু আঙ্কেল নিধিকে উল্টাপাল্টা প্রশ্ন শুরু করে দিছে। নিধি, তুমি জানো তো মাসির সাথে যে আসিফের বিয়ে ঠিক হয়ে আছে? জি, আজই জানলাম। আমার মনে হয় বাসার কেউ জানে না। জানো তো আসিফের আব্বুর সাথে কথা হয়েছে? ও আচ্ছা, কবে বিয়ে ঠিক হয়েছে আঙ্কেল? এই তো পরীক্ষার পর। ভালো। এদিক দিয়ে তিথি ফোন দিচ্ছে ছাদে যাবার জন্য। আঙ্কেলের কাছে বিদায় নিয়ে ছাদে চলে গেলাম। তারপর নিধিকে সবার সাথে পরিচয় করিয়ে দিলাম। সবাই অনেক খুশি আমার ভালোবাসার মানুষকে দেখতে পেয়ে, যার জন্য আমি মরে যেতাম, যার বিয়ে আটকিয়ে অন্য কারো হতে দেয়নি। কিছুদিন ঘোরাঘুরি আর মজা করে মাইশা আজ চলে গেছে। মনটা খারাপ হয়ে আছে। আমি বাড়িতে যাব 10 দিন পরে। নিধিকে অনুরোধ করে বলে দিছি যেন বাসায় আমার আর মাইশার প্যাচগুলো বাসায় না জানায়। দুপুরের দিকে খুব বমি বমি ভাব পাচ্ছিল। বাথরুমে গিয়ে বমি করলাম। মুখ ভর্তি রক্ত। খুব ভয় পেয়ে যাই। কাউকে কিছু না জানিয়ে হাসপাতালে চলে যাই। ডাক্তার আমাকে পরীক্ষা করে এমন কিছু বলল যা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না। বসা থেকে দাঁড়াতে পারছি না। চারদিক যেন অন্ধকার হয়ে আসছে। মাইশা আমাকে ফোন দিয়ে যাচ্ছে। হ্যালো মাইশা, বল। আমি কই তুমি? বাসায় নেই, কখন থেকে ফোন দিচ্ছি। মাইশার আগের সুরে বলছে। কেন, কি হয়েছে? নিজেকে কন্ট্রোল রেখে বলছি। রাফি ফোন করেছে। ফোন করলে কথা বল। বলছি তো, রাফি আমাকে আবার ফিরে পেতে চাই। এত কিছুর পরও তুই ফিরে যাবি? আমি হাসপাতালে থেকে বের হচ্ছি আর হাঁটছি। দেখা করতে বলছে, চলো যাই। আমি একটা কাজে আছি, তুই যা। আমি ফোনটা রেখে দেই। রাফি হলো মাইশার খালাতো ভাই। আমার সাথে মাইশার পরিচয় হওয়ার আগেই রাফির সাথে রিলেশন ছিল মাইশার। আমার সাথে যখন মাইশার বন্ধুত্ব হয় তখন থেকে মাইশা আঠার মতো লেগে আছে। আমি মাইশাকে প্রথমে এড়িয়ে চললেও পরে মাইশাকে রেসপন্স দিতে শুরু করি। একসাথে কলেজ যাওয়া, বাসায় আসা, ঘুরতে যাওয়া, বিভিন্ন ট্যুরে যাওয়া, আরো কত কি। আমার মনে হয়েছিল দুটি দেহে একটি প্রাণ। কেউ কাউকে ছাড়া কিছু বুঝতাম না। রাফির সাথে সময় কাটানোর থেকে মাইশা আমার সাথে বেশি সময় কাটাতো। তাই তো মাইশাকে ভুল বুঝতে শুরু করে রাফি। একদিন রাফি আমাদের একসাথে ফুচকা খেতে দেখে। তখন সে এসে মাইশাকে যা তা বলে অপমান করে। মাইশা সেদিন অনেক কাঁদে। রাফি ভেবে নিয়েছিল আমার আর মাইশার প্রেম চলছে। আমি রাফিকে বোঝাতে চাই, কিন্তু রাফি আমাকে একটা চড় মারে। কিন্তু আমি হাল ছাড়িনি। প্রতিনিয়ত রাফিকে বোঝানোর চেষ্টা করেছি। সেদিন ফুচকার দোকান থেকে মাইশা কাঁদতে কাঁদতে বাসায় ফিরে, আর রাফির সাথে যোগাযোগ রাখে নাই। কিন্তু মাইশা বলেছিল রাফিকে নিয়ে তার জড়িয়ে থাকা কষ্টের কথা। মাইশা তখন 9ম শ্রেণীতে পড়তো, আর রাফি HSC দিবে। মাইশাকে রাফি প্রপোজ করে ফেলে। মাইশা তখন ভালো করে বুঝতেও শিখেনি। মাইশার রাফিকে অনেক ভালো লাগতো। স্মার্ট, ভদ্র ছেলে রাফি। 1 বছর তাদের প্রেম ভালোই চলে যায়। রাফিও সেই পরীক্ষায় ফেল করে বসে। রাফির বাসায় চলে বিশ্বযুদ্ধ। রাফির মা ছিল অনেক রাগী। যেভাবেই মাইশার সাথে রাফির সম্পর্ক জেনে যায় মাইশার বড় খালা। রাফি ছিল অনেক বড়লোক বাপের ছেলে, মাইশাদের থেকেও অনেক গুণ। রাফির মা ব্যাপারটা জেনে রাফির ফেল হওয়ার পেছনে মাইশাকে দোষারোপ করতে থাকে। সোজা চলে আসে মাইশাদের বাসায়। মাইশার আব্বু রাফির মাকে অনেক সম্মান করে, বড় বোন বলে কথা। রাফির মা এসে মাইশার আব্বুকে নানাভাবে অপমান করে। মেয়েকে দিয়ে সম্পদ হাতানোর কথাও বলে রাফির মা। মাইশাকে তো বাজে মেয়ে, এই মেয়ে সেই মেয়ে বলে যায়। সেই দিন থেকে মাইশার বাবা ও তার খালার সম্পর্ক শেষ হয়ে যায়। মাইশাকে মাইশার আব্বু অনেক মারে। যাকে কোনোদিন গায়ে হাত তুলে দেখে নাই সেই মাইশাকে অনেক মেরে নিজের অপমান ঢাকতে চেয়েছে। মাইশা সেদিন অনেক কাঁদে।
মাইশা এত কিছু বুঝতো না, শুধু মাঝে মাঝে ফোনে কথা হতো আর রাতে মেসেজ। মাইশা সিদ্ধান্ত নেয় যে সে আত্মহত্যা করবে, কিন্তু নীলা আপুর জন্য সে এটা করতে পারে নাই। ডিপ্রেশনে ছিল মাইশা অনেকদিন, তবে রাফি সবসময় মাইশার খবর রাখত। মাইশা প্রথমে যোগাযোগ রাখতে চায়নি, তবে রাফি মাপ চায় তার আম্মুর ব্যবহারের জন্য। এরপর থেকে তাদের কথা হতো খুব গোপনে, তবে দেখা করিনি একান্তভাবে। মাঝে মাঝে মাইশার স্কুলের সামনে দাঁড়িয়ে থাকতো রাফি, কথা হতো কিছু। মাইশা যখন কলেজে ওঠে তখন আমার সাথে পরিচয়। মাইশার আর কোনো ছেলে ফ্রেন্ড নাই আমি ছাড়া। মাইশা সবকিছু শেয়ার করেছিল, শুধু রাফির সাথে হওয়া সম্পর্ক ছাড়া। আমি রাফিকে চিনতাম না। সেদিন যখন মাইশার সাথে ফুচকা খেতে যাই, সেদিন সবকিছু জানতে পারলাম। মাইশাকে ভুল বুঝে রাফি ব্রেকআপ করে নেয় আর কয়েকটি বাজে কথা বলে। আমি রাফিকে অনেক বুঝিয়ে আসল সত্যটা বলি। রাফি হয়তো আজ তার ভুল বুঝতে পেরেছে, তাই দেখা করতে চাই। মাইশা আমাকে যেতে বললেও আমার তো মরণ ব্যাধি ধরেছে। বিকেলের দিকে কাউকে কিছু না জানিয়ে অন্ধকার রুমে শুয়ে আছি আর নিজেকে প্রশ্ন করছি, আর কয়েকদিন হয়তো যে কোনো সময় এই অন্ধকারকে আপন করে নিতে হবে। আর আম্মু, আব্বু, নিধি, মাইশা, নীলা আপু, মামা সবার ভালোবাসা খুব মনে পড়ছে। তাদেরকে কিভাবে জানাবো আমার ব্লাড ক্যান্সার? অন্ধকারকে খুব আপন মনে হচ্ছে। খুব ডিপ্রেশনে চলে যাই। কিভাবে বলবো নিধিকে যে আমাকে এত ভালোবাসে? নিধি কি খুব সহজে মেনে নিতে পারবে? পারবে আমার আম্মু মেনে নিতে? তাহলে কি আমি এটা গোপন রাখবো? ঠিক করলাম বিষয়টা গোপন রাখবো, কাউকে কিছু বুঝতে দিব না। সেদিন বাসা থেকে বের হই না, কোনো কিছুতে মন বসে না। নীলা আপু, মাইশা আমাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। আমি কিছু হইনি বলে গেছি। বাসা থেকে 2 দিন বের হইনি। আমার এমন পরিবর্তন প্রায় সবার চোখে পড়ছে। মাইশা আমাকে জোর করে ছাদে নিয়ে গেছে। নীলা আপু আমার মন ভালো করানোর জন্য মজার মজার কথা বলছে। ছাদে গিয়ে এক কোণে বসে আছে। এ 2 দিন ভালোভাবে খাওয়া দাওয়া করি নাই। মাইশা আমাকে তার মাথায় হাত রেখে কসম কাটিয়ে বলছে, কি হয়েছে আমার? আসিফ, কি হয়েছে আমাকে বলো প্লিজ। কিছু না, এমনি মন খারাপ। আমি কথা লুকাচ্ছি? আমার মাথা ছুঁয়ে বলো কি হয়েছে। কিছু না, সাথে সাথে রক্ত বমি করছি। এই, কি হয়েছে তোর? বমিতে রক্ত কেন? নীলা আপু, নীলা আপু। কাউকে বলিস না মাইশা, কথা দে কাউকে বলবি না। আমার তো ব্যাপারটা ভালো মনে হচ্ছে না, ডাক্তারের কাছে চল। বমি করেই যাচ্ছি। মাইশা আমাকে টেনে পানি দিয়ে মুখ পরিষ্কার করে জোর করে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে। নীলা আপুকে মাইশা সবকিছু বলে দিছে। নীলা আপু মামা মামিকে নিয়ে হাসপাতালে চলে গেছে। আমি তো জানি আমার কি হয়েছে। ডাক্তার আমাকে ডেকে চিনে ফেলে। তোমাকে না বললাম এই রোগের ইমার্জেন্সি চিকিৎসার দরকার? এখন তোমার কন্ডিশন কেমন হতে পারে ধারণা আছে? ডাক্তার বলে যাচ্ছে, আমি চুপ করে আছি, কারণ মামা মামি, মাইশা, নীলা আপু সবাই এখানে আছে। সবাই আমাকে বকছে কেন জানাইনি। এইরকম একটা বিষয়। ডাক্তার আমাকে কি যেন সুই দিল। আমি ঘুমিয়ে যাই। যখন চোখ খুলে দেখি আম্মু, আব্বু, নিধি, চাচা, মামা, মামি, মাইশা, নীলা আপু সবাইকে দেখতে পেলাম। আম্মু আমাকে জড়িয়ে ধরে কান্না করছে। নিধির চোখ ফুলে আছে মনে হয়, এতক্ষণ কান্না করে গেছে। আম্মু আমাকে বকা দিচ্ছে, বলছে কেন জানাইনি, যদি আমার কিছু হয়ে যেত। ডাক্তার এসে বলে গেছে চিন্তার কোনো কারণ নেই, এটা প্রাথমিক পর্যায়ে ছিল, এটি এমনিতেই সেরে যাবে। মেডিসিন লিখে দিছে। শুনছি 3 দিন পর নাকি জ্ঞান ফিরেছে। তাহলে 3 দিন কি হয়েছিল আমার সাথে? প্রশ্ন থেকেই যায়। আমাকে সোজা আমাদের বাসায় নিয়ে আসা হয়। আমার মনে হয় অপারেশন হয়েছে। বুকের কাছে কাটা দেখা যাচ্ছে। নিধি আমাকে সেবা যত্ন করে ভালো করে তুলেছে। মাইশা, নীলা আপু আমাকে মাঝে মাঝে দেখতে আসতো। আমার এইচএসসি ফাইনাল পরীক্ষা আর মাত্র 23 দিন। আমি তো এখন প্রায় সুস্থ। আমি আবার ঢাকা যেতে হবে, সেখানে আমাকে অসুবিধে হবে না। নীলা আপু, মাইশা তো আছেই। বাসা থেকে বিদায় নিয়ে চলে আসলাম ঢাকায়।
আমাকে দেখার জন্য অনেক বন্ধু বান্ধবী আসছে। কাল থেকে কলেজ যাব, কোচিং করতে হবে। এই কয়েকদিন না হলে সমস্যায় পড়ে যাব। এদিক দিয়ে নীলা আপুর বিয়ের কথা চলছে, মনে অনেক আনন্দ লাগছে। নীলা আপুর বিয়েতে অনেক মজা করব, কিন্তু বিয়ে নিয়ে চলছে সঞ্চয়। বিয়ে হবে কি হবে না, তেমনি চলছে আমাদের পরীক্ষা নিয়ে। কারণ বর্তমান পরিস্থিতির কথা সবাই জানেন, একটি ভাইরাস থমকে দিয়েছে পুরো দুনিয়াটা। সেই ভাইরাস চলে এসেছে আমাদের দেশেও, এখনো মহামারী আকার ধারণ করেনি। যে কোনো সময় দেশ লকডাউন করে দিতে পারে, তবে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার আহ্বান জানাচ্ছে। বিয়ে টিয়ে বন্ধ করে রেখেছে, কিন্তু ছেলে চাচ্ছে বিয়েটা ঘরোয়াভাবেই হবে। মামাও রাজি, তাই বিয়েটা ঘরোয়াভাবে হওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। পরীক্ষার আছে 5 দিন। শিক্ষামন্ত্রী বলেছে আপাতত পরীক্ষা স্থগিত। আপুর বিয়ে আজ হয়ে যাবে। ছেলের পরিবার মামার পরিবারের অনেক ভালো সম্পর্ক, তেমনি নীলা আপু ও ছেলের সম্পর্ক বন্ধুত্বের। শুনছি ওদের রিলেশন আছে। যেইভাবেই হোক খুব গোপনে বিয়েটা হয়ে গেছে। আপুকে বিদায় দিতে গিয়ে হাউমাউ করে কেঁদে উঠলাম, কারণ নীলা আপু আমাকে নিজের ভাইয়ের মতো আদর ভালোবাসা দিয়েছে। আপুর অভাব পূরণ করেছে, সব বিপদে পাশে থেকেছে। আপুকে জড়িয়ে ধরে কান্না করছিলাম, আপুও কান্না করছে। আপু আমাকে আদর করে নিজের খেয়াল রাখতে বলে চলে যায়। আমি ছাদে বসে কাঁদছি, আপুর কথা খুব মনে পড়ছে। এভাবেই প্রতিটি মেয়েকে তাদের নিজের পরিচিত ঘর ছেড়ে অন্যের ঘরে যেতে হয়। কত কষ্ট তাদের মনে, তারপরও সংসার টিকিয়ে রাখার যুদ্ধ। আবার যখন ছোটখাটো বিষয় নিয়ে শাশুড়ি ননদ দেবর কথা শোনায়, সেগুলো হয়তো কলিজা ছিঁড়ে যায়। কারণ প্রত্যেকটা মেয়ে তার বাবা মার কাছে রাজকন্যা। আমাদের ছেলেদের কি করা উচিত? মেয়েদের এই ত্যাগগুলোকে ভালোবাসায় ভুলিয়ে দেওয়া। মানুষ মাত্রই ভুল, সেই ভুলগুলোকে পিছন থেকে নয় সামনে থেকে শুধরিয়ে দেওয়া। ছাদের এক কোনো কান্না করছিলাম, মাইশা পেছন থেকে এসে বলছে, কান্না করছিস? মাইশার কণ্ঠটাও ভার ভার লাগছে। মাইশা আপুর কথা খুব মনে পড়ছে রে। মাইশার দিকে তাকিয়ে দেখি মাইশার চোখেও পানি। আসলে নীলা আপু আমাদের সকল বিপদে আগলে রেখেছে, এগিয়ে এসেছে, আমার আপুর অভাব পূরণ করেছে। আপুর জন্য আমার অমন কেন করছে? এখন আর আপু আগের মতো আমাদের খবর রাখতে পারবে না। আপন মানুষগুলো পর হয়ে যাবে, ভাবতেই বুকটা কেঁপে ওঠে। সব মেয়েদেরকেই একদিন বাবার কোল ছেড়ে পরকে আপন করতে হয়। মোবাইল বাজছে, নীলাপুর ফোন দেখে অবাক হয়ে গেলাম। ভিডিও কল করেছে। হ্যালো আপু। কে রে? আসিফ, কি করিস? শুনলাম আমি চলে আসার পর নাকি অনেক কান্না করেছিস। আপুকে বললাম। নীলা আপু সাজানো রুম থেকে বলছে আপুর চোখগুলো ফুলে আছে। কে বলেছে আপু? আমি মাইশার সাথে ছাদে এসে কথা বলছি, কিন্তু আপুকে দেখে চোখের পানি লুকাতে পারলাম না। ওই কাঁদবি না, আমি কালই চলে আসবো। দুলাভাই কই? এখানেই আছে, দেই কথা বল। হাই দুলাভাই, কেমন আছেন? ভালো, তোমরা কেমন আছো? শুনলাম আপুর জন্য নাকি কান্না করছো। আপুকে খুব ভালোবাসি, আপুকে কষ্ট দিবেন না প্লিজ। ঠিক আছে, তোমরা কেঁদো না, কালই দেখা হবে তোমাদের সাথে। আচ্ছা আপু, রেখে দেই, কাল কথা হবে। আমি মাইশা অনেক রাত হওয়াতে বাসায় চলে আসলাম। আপনাদের বলা হয়নি, মাইশার সাথে রাফির রিলেশনটা আবার জোড়া লেগেছে, কিন্তু মাইশার শর্ত ছিল আমার সাথে সারা জীবন সম্পর্ক রেখে যাবে, কোনো বাধা দিতে পারবে না। ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে। নীলা আপুকে আনতে যেতে হবে। আপুর শ্বশুরবাড়ি তেমন দূরে না, কাছেই যেতে 10 মিনিট লাগবে। মামা আমাকে ডেকে দিলেন। মাইশা রেডি হয়ে গেছে, আমাকে রেডি হতে বললেন। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে মাইশাকে ডেকে আনতে গেলাম। আরেকটা কথা বলা হয়নি, মাইশার আব্বু কিন্তু আমাদের পুরো এলাকা পরিচয় করিয়ে দিছে। আমি মাইশাকে বিয়ে করছি। এলাকার লোকজন আমাকে জামাই জামাই বলে ডাকে। মাইশা আমি একসাথে গেলে তো অনেক পিচ্ছি এসে বলবে, আপু এইটাই কি দুলাভাই? আমি পড়ছি মাইনকার চিপায়। রাফি এই নিয়ে অনেক রাগারাগি করছে, কিন্তু এখন সবকিছু ভালোভাবেই জেনে গেছে, তাই আর কিছু বলে না। তবে মাইশার আব্বু মাইশা আর রাফির সম্পর্কের কথা জানে না। মাইশা রাফিকে এক করে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
মাইশাকে ডেকে নিয়ে বেরিয়ে পড়লাম নীলা আপুর শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। সাজিদ কালকেই আপুর সাথে গিয়েছিল। সাজিদ এবার এসএসসি দিয়েছে, কলেজে উঠবে। মামা বাজারে গেছে কি যেন আনার জন্য, মিষ্টি হয়তো নিয়ে যাবে। মামা মামি মাইশা গাড়ি নিয়ে নীলা আপুর বাসার সামনে। সাজিদকে দেখছি, নীলা আপুর ননদ মিমের সাথে ভাব জমিয়ে তুলেছে। আমাদের বাসার ভিতরে নিয়ে গেল। নীলা আপুকে খুঁজতে লাগলো। আপু তার রুমে কাপড় গোছাচ্ছিল, দুলাভাই হেল্প করছে। আপু, আসতে এতক্ষণ লাগে তোদের? কেমন আছিস? ভয় সেখানে। দেরি তো হয়েছে আসিফের জন্যই, দিনের 11টা পর্যন্ত ঘুমাইছে। কি আমার জন্য দেরি হয়েছে নাকি তোর মেকআপ করতে করতে দেরি হয়েছে? আমাদের কথা কাটাকাটি সবসময় হয়। আমি কই মেকআপ করলাম, আমি এমনিই সুন্দর। কি দুলাভাই, আমি সুন্দর না? নীলার থেকেও। মজা করে হয়তো বলছে, কিন্তু আপুর রাগী চোখ দেখে বোঝা যাচ্ছে আজ দুলাভাইয়ের খবর আছে। দেখছিস? সব ময়দার গুণ। এই তোর থামবি? থেমে গেছি। দুলাভাই কেমন আছে? ভালো। তুমি? কাল তো অনেক খাটাখাটনি গেছে। দুলাভাই আমাকে বলল। কেন দুলাভাই, আমি মনে হয় কিছু করি নাই? কি করেছিস তুই? আপুকে সাজাইছে কে? কে? কে আবার? আমি? তার জন্য এমন হয়েছে। কি সুন্দর হয়নি? আমার সাজানো এলাকা জুড়ে বিখ্যাত, আর আপনি বললেন সুন্দর হয়নি? কখন বললাম সুন্দর হয়নি? তোমার আপুকে দেখে চোখ ফিরাতে পারিনি আমি। দুলাভাইয়ের কথা শুনে মাইশা অনেক খুশি, আর আপু মনে হয় লজ্জা পাইছে। হয়েছে, আর পাম দিতে হবে না। আচ্ছা ঠিক আছে, খেতে রাখছে, চলো। দুলাভাই অনেক ভদ্র, আপুকে অনেক ভালোবাসে এবং বাসবে সেই আশা আছে। আমরা খেতে বসলাম। আগে থেকে সবাই বসে আছে, আমাদের জন্য অপেক্ষা করছে। সাজিদ তো দুলাভাইয়ের নবম শ্রেণীতে পড়া বোনের সাথে ভালোই ভাব জমিয়ে দিয়েছে। আসলে বর্তমান যুগটাই এমন, ছোট ছোট ছেলে মেয়ে এগুলো খুব ভালোভাবে বুঝে। যাক, দুলাভাইয়ের বোন দেখতে খারাপ না, সাজিদের সাথে মানাবে ভালো। এখানে কিছু বলবো না, আগে বাসায় যাই, তারপর সাজিদকে আমার এক্সপিরিয়েন্স দিয়ে সাজিদকে পাক্কা প্রেমিক বানিয়ে দিব। খাওয়া শেষ করে বাসার দিকে রওনা দিচ্ছি। আপুর ননদ আসছে আমাদের সাথে। সাজিদ তো দেখি মহা খুশি, মনে তাহলে লাড্ডু ফুটছে। সাজিদকে ডেকে, সাজিদ সব দেখছি কিন্তু। ভাইয়া, কাউকে বলিও না প্লিজ, আমাদের প্রেমটা করিয়ে দাও না প্লিজ। সাজিদ আমাকে অনুরোধ করে বলছে, সমস্যা নাই, তুই শুধু আমার কথা মতো কাজ করবি, নীলা আপুকে আমি বুঝাবো। আচ্ছা ভাইয়া, তাই হবে। আচ্ছা আগে বাসায় চল। বাসায় এসে পড়েছি। আমি মালামাল কিছুটা বহন করে নিচ্ছি, সাজিদকে ছেড়ে দিচ্ছি আপুর ছোট কিউট ননদের সাথে। বাসায় এসে পড়ছি। বাসায় ভালোই আনন্দ ফিরে আসলো। বলা হয়নি আপুর শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি আর ছোট একটা ননদ, নাম শান্তা। শ্বশুর শাশুড়ির মাশাল অনেক ভালো ব্যবহার, আমাকে বাবা বাবা বলে ডেকেছে। অল্পতে মানুষকে আপন বানিয়ে নিতে পারে। দুলাভাই ফ্রেশ হতে চলে গেছে, আপু ফ্রেশ হয়ে এসেছে। মাইশা শান্তাকে মাইশাদের বাসায় নিয়ে গেছে ঘুরিয়ে আনতে। সাজিদ আমি রুমে বসে আছি, খুব ক্লান্ত লাগছে, একটু রেস্ট নেই, কিন্তু সাজিদ তো আমাকে ঘুমাতে দিচ্ছে না। ভাইয়া, কিভাবে কি করব? তোর কিছু করতে হবে না, আমি সব করে দিব। তুই শুধু শান্তার আশেপাশে থাকবি, আর একবার ছাদে নিয়ে যাবি, আর একবার বাসায় নিয়ে আসবি। আমি কি বুদ্ধি দিচ্ছি নিজেও জানি না। কি যে বলো ভাইয়া। এখন ঘুমাবো, বিকেলে কাজ হয়ে যাবে, তুইও ঘুমা। বলেই আমি ঘুমিয়ে পড়লাম। সাজিদও আমাকে ডাকে নাই। লম্বা একটা ঘুম দেওয়ার পর সাজিদ ডেকে তুলছে। ভাইয়া ভাইয়া, বিকাল হয়ে গেছে তো। তুই কখন বিকেল হবে সেই অপেক্ষায় ছিলি নাকি? না। ফ্রেশ হয়ে আসি, তুই যা। ফ্রেশ হয়ে এসে দেখি সবাই টিভি দেখছে। আমাকে দেখে দুলাভাই বলছে, কি হে ঘুমের রাজা, ঘুম ভাঙছে তাহলে? দুলাভাইয়ের কথা শুনে মাইশা বলে উঠল, বললাম না আসিফ শুধু ঘুমাই। মাইশা লেগে থাকে সব সময়। ভালো করছি। মাইশা চুপ কর তো, আসিফ একটু বেশি ঘুমায়, তাই বলে এত কথা বলতে হয় না। নীলা আপু আমাকে বুঝে ভালো। তারপর সোফায় বসে অনেকক্ষণ কথা বলে। ছাদে যাব ঠিক করলাম, বাহিরে যাওয়া নিষেধ এখন। আপু, দুলাভাই, শান্তা, মাইশা আমাদের আগেই চলে গেছে। আমি সাজিদ ইচ্ছা করে দেরি করলাম, কি করে শান্তাকে পটানো যায় সাজিদের জন্য। ছাদে যাবার আগে নিচ থেকে সবার জন্য আইসক্রিম নিয়ে গেলাম। এখন এসব খাওয়া ঠিক না, তারপরও যে গরম পড়ছে, সবাইকে আমি দিচ্ছি, আর সাজিদকে পাঠালাম শান্তাকে দেওয়ার জন্য।
মাইশা কিছুটা বুঝতে পারছে। কি রে, কি প্ল্যানিং চলছে? তোকে বলতে পারি যদি তুই হেল্প করিস। করব, বল। শান্তার প্রেমে সাজিদ হাবুডুবু খাচ্ছে। ও আচ্ছা, আমি আগে থেকেই ধারণা করছি। তোর দরকার পড়লে হেল্প করিস। আচ্ছা। আপু তোমরা কথা বলো, আমরা এদিকে যাচ্ছি। আমরা ছাদের আরেক পাশে যাব। শান্তা মাইশার সাথে। শান্তা এদিকে আসো। আমরা এক জায়গায় বসলাম। বিকেলটা অনেক সুন্দর লাগছে। কেমন লাগছে শান্তা? জি ভাইয়া, ভালো। আমার সাথে বিয়ের দিনই অনেক ফ্রি হয়ে গেছে। তো শান্তার কোনো বফটপ আছে? না ভাইয়া, আর এইসব ভাইয়া শুনলে মেরে ফেলবে আমাকে। ভালো, এসব না করাই ভালো। আচ্ছা ভাইয়া, তোমাদের প্রেমের কাহিনীটা বলো শুনি। আমাদের প্রেমের কাহিনী কার সাথে আমি ঠিক বুঝতে পারছি না। কার কাছ থেকে শুনলো? আপু বলে দিল। মাইসা আপুর আব্বুর কাছে। তোমাদের নাকি পরীক্ষার পর বিয়ে। কথা ছিল, কিন্তু পরীক্ষাই তো হবে না। মনে হয় না এই জীবনে মাইশার সাথে আমার বিয়েটা হবে। আমিও মজা করে মিথ্যাটাই বললাম। না শান্তা, আসিফ ভাইয়ের সাথে নিধি আপুর বিয়ে ঠিক হয়েছে, আর মাইশা আপুর বিয়ে আটকানোর জন্য অভিনয় করে যাচ্ছে। মানে বুঝলাম না। তারপর সবকিছুই বললাম। শান্তার মুড অফ হয়েছে, সাথে মাইশারও। সাজিদ যে কেন সত্যটা বলতে গেল, আনন্দটাই মাটি। আচ্ছা চলো বাসায় যাই, সন্ধ্যা হয়ে গেছে। চলেন। আমি আর শান্তা পিছনে। সাজিদকে ইশারায় সামনে যেতে বললাম। শান্তা। আমি শান্তাকে ডাক দিলাম। জি বলেন ভাইয়া। সাজিদকে তোমার কেমন লাগে? আস্তে আস্তে বলছি, যেন কেউ না শুনে। কেন ভাইয়া, এই কথা কেন বলছেন? সাজিদ তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছে। তুমি সাজিদকে তীরে তুলে নাও। ভাইয়া শুনলে আমাকে মেরেই ফেলবে। ভয় পেও না। নীলা আপু, দুলাভাই আমি ম্যানেজ করব। তুমি শুধু বলো তোমার পছন্দ হয় কিনা। আসলে ভাইয়া আমি ওইভাবে ভেবে দেখিনি, আমাকে ভাবতে দেন, আমি আপনাকে পরে জানাবো। বাসায় চলে আসলাম। সবাইকে নাস্তা করার জন্য ডাকছে। সাজিদ আমার সাথে বসছে। ভাইয়া কি কথা হলো? হয়েছে, যা হবার রুমে বলবো। এখন শুধু শান্তার দিকে মাঝে মাঝে দেখবি আর মুচকি হাসবি। আচ্ছা। যা বলছি অক্ষরে অক্ষরে পালন করছে সাজিদ। শান্তা আমাকে ইশারায় বলছে সাজিদকে থামতে বলতে। সবাই দেখবে। সাজিদ চেপে যা, মনে কর কাজ হয়ে গেছে। সাজিদকে বললাম। নাস্তা করে আমার রুমে লুডো খেলার আয়োজন করলাম। এই সুযোগে সাজিদের কাজটা করে দিতে হবে। ভাইয়া সাজিদ যেভাবে হাসছিল আমার দিকে চেয়ে, আমার খুব হাসি পাচ্ছিল। আপনিই শিখিয়েছেন তাই না? শান্তা আমাকে আলাদাভাবে বলল। সাজিদ কিন্তু ছেলে ভালো, কোনো মেয়ের সাথে রিলেশন নাই, ছিল না। আপনি কিভাবে জানেন? আমাদেরগুলো দেখেই তো সময় শেষ কিভাবে করবে। শান্তা আমার কথা শুনে হাসছে। আচ্ছা, সাজিদকে বললেন আমার সাথে কথা বলতে। আমরা খেলা শেষ করে যে যার রুমে। খেলায় আমার হার হয়েছে। 200 টাকার খাওয়ানোর জরিমানা। কালকে সকালে খাওয়াবো। ভাইয়া কি করলে? সাজিদ শুয়ে শুয়ে নাকে তেল দিয়ে ঘুমা। মনে কর কাজ হয়ে গেছে। তুই কথা বলতে বলছে শান্তা। আমার কথা শুনে সাজিদ খুশিতে আত্মহারা। কেমনে হলো? আমার কাজ শেষ, এবার নিজেরটা নিজে করো। হেল্প লাগলে বইলো। আমি বলে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠতে সেই 11টা, তাও আবার নীলা আপুর ডাকে। আসিফ ওঠ, শান্তাকে কি বলেছিস? নীলা আপুকে কি সব বলে দিল শান্তা। আপুর কথা শুনে খুব ভয় পেয়ে যায়। নতুন আত্মীয় শান্তা যদি আপুর কাছে এগুলো বলে দেয়, মান সম্মান প্লাস্টিক। কি বলছি আপু? কাল রাতে কি বলেছিস? আপু সরি, সাজিদি বলতে বলছিল। সরি টরি কাজ হবে না, বাজির টাকা দিয়ে আসো, যাও। আপু রাতের 200 টাকা বাজির কথা বলছে তাহলে? ও আচ্ছা, আগে বলবে তো। যাচ্ছি। ভয় পাইছিলাম খুব, তারপর ওদের পাওনা বুঝিয়ে দিলাম। মাইশা ছিল শান্তার সাথেই, ছোট ভাই সাজিদও তাদের সাথে। যাক, তাহলে কাজ হয়ে গেছে। মজা করে কেটেছে 2 দিন। যাওয়ার সময় নাকি শান্তা সাজিদকে নাম্বার দিয়ে গেছে। এখন দিন নাই রাত নাই, সাজিদের কানে মোবাইল। প্রথম প্রেম তো তাই। আজ 7ই এপ্রিল। করোনা মহামারীতে বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশে চলছে। দিন দিন বেড়েই চলছে রোগী আর মরার খবর। এই দুঃসময়ে আমার বাসায় থাকা জরুরি। অনেক কষ্টে বাসায় চলে আসলাম। নিধি আম্মু আব্বুর সাথে না হয় শেষ সময়টা পার করি। প্রতিদিনের খবর দেখে কলিজা কেঁপে ওঠে। আল্লাহ আমাদের উপর অনেক রাগ করে আছেন। মসজিদে গিয়ে নামাজ পড়তে পারা যায় না।
মানুষগুলো খাঁচায় বন্দি হয়ে আছে, পাখিগুলো স্বাধীনভাবে উঠছে। সমুদ্র সৈকতে দেখা যাচ্ছে ঝাঁকে ঝাঁকে শুশুক, ডলফিন। প্রকৃতি আজ নিজের গতিতে চলছে। থমকে গেছে সারা বিশ্ব। লকডাউন করা হয়েছে আমাদের এলাকা। একটু পর পর পুলিশ আসছে। রাস্তায় দেখলেই বাড়ি, কিন্তু এলাকার লোকজন কাজ ছাড়াই চায়ের দোকানে আড্ডা দিচ্ছে। পোলাপাইনগুলো একসাথে খেলতে যাচ্ছে। সচেতন হচ্ছে না কেউই। মাঝে মাঝে সরকারকে গালি দিচ্ছে, কিন্তু নিজেদের ভুলগুলো চোখে পড়ছে না। হতে পারে আমার কারণে আমার পরিবার ধ্বংসের মুখে। বাসা থেকে বের হচ্ছি না কেউ। নিধির সাথে সময় কাটাচ্ছি ভালোই। আব্বু আম্মু বলছিল বিয়েটা করে নেই, কিন্তু আমি মানুষের এই বিপদে আনন্দের সাগরে ভাসতে চাই না। আল্লাহ আমাদের রহমত করুন, পরে না হয় বিয়েটা করব।